স্যার, একটা মাইয়া বাসে উঠার লাগিয়া জোর করতেছে, কি করমু? ড্রাইভারের কথায় সবার নজর যায় বাসের সামনের দিকে। ড্রাইভারের সিটের জানালার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পিছনের সিটগুলো থেকে ঠিক ভালো করে দেখা যাচ্ছে না মেয়েটাকে। সামনের দিকে সিটের একটা মেয়ে বলে উঠল, জোর করছে মানে? এটা আমাদের রিজার্ভ করা বাস, কাউকে উঠতে দিবেন কেন? পিছন থেকে একটা নরম মেয়েলি কণ্ঠ শোনা গেল। মেঘাপু, আগেই বরণ করিস না, এত রাতে মেয়েটার তো কোনো সমস্যাও হতে পারে। বেশি কথা বলিস না তো নেহা, এটা আমাদের টাকায় রিজার্ভ করা বাস, অন্য কাউকে উঠতে দিব কেন? আপু, তুমিও না, এমন জঙ্গলের পাশের রাস্তায় রাতের বেলা একটা মেয়েকে ফেলে আমরা চলে যাব? যদিও ততটা রাত হয়নি, একটু আগেই সন্ধ্যা হয়েছে, তবে রাস্তাটা শুনছান আর গ্রাম্য এলাকা, মেয়েটার তো কোনো সমস্যাও হতে পারে। রিত ভাইয়া, তুমি কিছু বলো। এমন সময় পাশের সিট থেকে রিত নামের ছেলেটি বলে উঠল, দেখ, ওর কথায়ও তো যুক্তি আছে। এমন রাস্তায় কাউকে ফেলে যাওয়াটা ঠিক হবে না। আর মেয়েটা তো একা 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 তো আর ডাকাতি করতে আসেনি। আর আমরা 5 জন আছি, কি বলিস সায়ান? মেয়েটা তো অল্প বয়সী মনে হচ্ছে, তবে এমন রাস্তায় ডাকাতরা নাকি এমন ফন্দি করে, ওদের কাছে সন্ধে রাত সব সমান। কিরে, কি করবি, কিছু ভাবলি? সায়ান নামের ছেলেটা বাসের একদম পিছে তাকিয়ে কাউকে উদ্দেশ্য করে কথাটি বলল। কেউ আর কিছু বলতে নিবে তখনই একদম সবার শেষের সিট থেকে একটা ছেলে উঠে দাঁড়ালো। তাকে দেখেই সবাই একদম চুপ, যেন তার মন্তব্যই সবাই শুনতে আগ্রহী। ছেলেটি কাউকে কিছু না বলে আস্তে আস্তে সামনে এগোতে লাগলো। বাসের দরজাটা খুলবে ঠিক তখনই বলে উঠল, আমি আগে গিয়ে কথা বলে দেখছি, ঠিক মনে হলে জানাবো। আর কেউ ভুলেও আগে দরজা খুলবে না। সবাই মাথা নাড়ালো, যেন তার কথাতেই সবাই সহমত। ছেলেটার নামতেই ড্রাইভার বাসটার দরজা লক করে দিল। একটা মেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে বাসের সামনে, হাঁটুর নিচ অব্দি একটা লং টপস, মাথাটা ঢেকে গলায় একটা ওড়না পেঁচানো, কিছু অবাধ্য চুল যেন সামনে মুখের উপর পড়েছে। আর বাতাসের বেগ সামলাতে না পেরে বেশ হিমশিম খাচ্ছে। ঠান্ডা বাতাস আর মেঘের মৃদু গর্জন জানান দিচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। চোখে মুখে মেয়েটার বেশ ক্লান্তির ছাপ, যেন অনেকটা পথ হেঁটে এসেছে। কাঁধে একটা বড় স্কুল ব্যাগ ঝুলানো, বই আছে বলে মনে হচ্ছে না। শার্টের হাতাটা ফল্ড করতে করতে ছেলেটা মেয়েটার দিকে এগোতে লাগলো। মেয়েটার যেন বেশ অস্বস্তি হচ্ছে। নাম কি আপনার? ছেলেটা ভ্রু কুঁচকে একটা ছোট প্রশ্ন ছুঁড়ে মারলো। জি, বললাম নামটা কি আপনার? মিসমি। তো মিমি কি বলতে চান বলুন। বাসটা থামালেন কেন? আমার নাম মিমি সুমি না, মিসমি। তাহলে একটু আগে মিমিসমি বললেন যে? ও, বুঝেছি, আপনি হয়তো তোতলা। নিজের সম্পর্কে এমন শুনে ভরকে গেল মিসমি। একটু ভয়ে ভয়ে কথা বলছিল তাই অমন শোনালো। আর ছেলেটা ওকে একদম তোতলা বানিয়ে দিল। দেখে তো বয়সে নিজের থেকে 8 থেকে 10 বছরের বড় মনে হচ্ছে ছেলেটাকে। এটুকু কমন সেন্স নেই নাকি ইচ্ছা করেই বলল? দেখে তো ভদ্র আর যথেষ্ট ম্যাচিউর মনে হচ্ছিল। হ্যান্ডসামও বটে, অনেকের মাঝে চোখে পড়ার মতো। কেউ একজন ঠিকই বলেছিল, হ্যান্ডসাম ছেলেদের সব ব্যাপারে ভাব বেশি থাকে, একটু বেশি বুঝে ওরা। আমার সম্পর্কে প্রথম দেখাতে এত কিছু ভাববেন না মিস। আমাকে জানা এতটা সহজ না। আপনি কি আমার মনের কথা শুনতে পাচ্ছেন? নো কোশ্চেন, অনলি অ্যান্সার। কি দরকার বলুন। অন্যটা গলা থেকে টেনে একটু আলগা করে নিল মিসমি, আর বলতে শুরু করলো। আসলে আমি একটু বাসে উঠতে চাচ্ছিলাম। আমিও হাইওয়ের রাস্তাটায় যেতাম, বাসটা মনে হয় ওদিকেই যাবে। এখন তো সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আর কোনো বাস পাবো না, তাই আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছিলাম। রুলস নাম্বার 1, নেভার ট্রাভেল অ্যালোন ইফ ইউ আর এ গার্ল। এখন যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত আপনার, কাল তো শাহবাগে মিছিল বের করেও লাভ হতো না। বাধ্য হয়ে ট্রাভেল করছি, একটু হেল্প করলে ভালো হয়। মেয়েটাকে আরো কয়েকবার পা থেকে মাথা অবধি দেখে নিল ছেলেটা, একটা রহস্যময় হাসি দিল, তারপর বলল, আসুন, ভিতরে মেয়েরাও আছে। আমি উপরে মেয়ে হলো মনে মনে একজন ছেলে, তাই আজকের ম্যাথ এক্সাম আমি দিতে পারবো না। আমার বাসায় আসবেন না তৌহিদ স্যার? যদি আসেন তবে আপনি একটা। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। গায়ে জ্যাকেটটা জড়াতে জড়াতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল তৌহিদ। আর টুং শব্দ করে মেসেজটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। 3টা স্টার। এই চিহ্নটার জায়গায় কি হতে পারে ভাবতে লাগলো তৌহিদ। তৌহিদ কিছু একটা ভেবে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। চোখে চশমাটা পরে ছাতাটা খুলে যেই না বাড়ির গেট হতে বের হতে নিবে,
তখনই পিছন থেকে মায়ের ডাক। আজ না গেলে হয় না? বৃষ্টি হচ্ছে তো খুব, আর রাতও তো হয়ে গিয়েছে। আজ তো আরো বেশি করে যেতে হবে মিসেস তানু বেগম। আপনার বোনের বাজে মেয়েটাকে একটু সাহায্য করতে হবে। তুই পারসও বটে, বাচ্চা মেয়ে, বেশি বকিস না আবার। চিন্তা করো না মা, তোমার বোনের মেয়েটাকে কি করে ঠিক করতে হয় তা আমি জানি। তানু আর কিছু বলে না, সে জানে তার ছেলেকে বলেও কোনো লাভ হবে না, জেদ যখন করেছে যাবেই। তৌহিদও মাথায় ছাতাটা খুলে বের হয়ে যায়। 2 মিনিটের রাস্তা, কয়েকটা বাড়ি পেরিয়ে একটা 3তলা বিল্ডিং এর সামনে থামল সে। দারোয়ান চাচাকে সালাম দিয়ে ভিতরে ঢুকলো। আরে তৌহিদ দাদা ভাই, দেহি আজকেও পড়াইতে আইছেন? কি আর করবো চাচা, এ মেয়ের খবর তো জানেনি। আমি না আসলে বই খুলেও দেখবে না, অথচ সামনে এসএসসি এক্সামের জন্য টেস্ট হবে। হ, এই কথাও ঠিক কইছ। তোমার ছাড়া তাসফিয়া দিদি ভাই কাউরে ভয় পায় না, এককেলে কাউরে না। একটা হাসি বিনিময় করে তৌহিদ 3তলার ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। কলিং বেল বাজালেও ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। বেশ কয়েকবার বিরক্ত হয়ে বাজাতেই তাসফিয়া ভয়ে ভয়ে দরজা খুলেই একটা দৌড়। তৌহিদ ভিতরে এসে দরজা লাগিয়ে দেয়। সোফায় বসে পাশের তোয়ালেটা দিয়ে গা মুছতে থাকে। এত বাতাস, ছাতা দিয়েও লাভ হয়নি কোনো, চশমার কাজটাও ভিজে গিয়েছে। তুই বাড়ির ছেলেটা কোথায়? যেখানে উপর থেকে মেয়ে হলো, ভিতর থেকে একজন ছেলে। তৌহিদের কথায় কেউ সাড়া দেয় না। বাড়ির ছোট কাজের মেয়ে ঝর্ণা এসে কফি দিয়ে যায় তৌহিদকে। নেও ভাইয়া, খালাই কইছে তুমি আইলে গরম গরম কফি দিয়া যাইতে। আন্টি কোথায় রে ঝর্ণা? কই যেন গেছে। আমি এখন নিচতলায় আব্বার কাছে যাবো, যাইয়া খেতার তলে ঢুইক্কা একটা ঘুম দিব। আব্বার লগে আহার সময় দেখা হইছে? কথা বলে আসলাম। পুরো ফ্ল্যাটে কেউ নেই নাকি? তাসফিয়ার বড় ভাই কোথায়? তার শুয়াপাই আছে। আর আপনি থাকবেন এখন। মুহিব ভাই আর বন্ধুগুলো লগে কই জানি ঘুরতে গেছে কাল রাইতে, আর আহে নাই। আপনার বন্ধু আপনারা কয় নাই? ও ভুলে গেছিলাম, বলেছিলাম আমাকে যেতে বলেছিলাম। বেস্ট ফ্রেন্ডকে রেখে যাবে নাকি? বেস্ট ফ্রেন্ডকে রেখে নাকি যাবে না, কিন্তু আমারও সময় কোথায় বল? কলেজে ক্লাসও তো করাতে হবে, আমি আর চাইনি। আপনি থাকেন, গেলাম আমি। ঝর্ণা চলে যায়। যাওয়ার সময় বাইরে থেকে গেটটা লক করে যায়। তৌহিদের কিছুটা অস্বস্তি হয় এতে। এই যুগে এসে কাউকে এতটা বিশ্বাস করা ঠিক না, হোক যত কাছের বা বিশ্বাসের লোক। মহিবের মা পারানো বটে। কলেজ পড়ুয়া মেয়েটার সাথে টিউশন টিচারের সাথে ফ্ল্যাটে একা রেখে নিশ্চিন্তে কাজে গিয়েছে। এর আগে কখনো এমন অবস্থায় পড়তে হয়নি তৌহিদকে। সে যেই কয়েকবার এই ফ্ল্যাটে এসেছে কেউ না কেউ থাকতো, কিন্তু আজ কেউ নেই। কেন জানি ওদের পরিবারের সবাই তৌহিদকে খুব বিশ্বাস আর ভরসা করে। বাড়ির বড় ছেলের বন্ধু, ছোট থেকে একসাথেই বড় হয়েছে, এই জন্যই হয়তো। কফির মগটা হাতে নিয়ে চুমুক দিতে দিতে তাসফিয়ার রুমের সামনে আসে সে। দরজা খোলা, তাও না ঢুকে কয়েকবার নক করে জিজ্ঞেস করে, ভেতর আসবো? অনেকক্ষণ সাড়া না পেয়ে বাধ্য হয়ে দরজাটা ধাক্কা দেয়। সাথে সাথেই খুলে যায়। তবে যা দেখে তার জন্য হয়তো সে কখনোই প্রস্তুত ছিল না। মেয়েটা তো চুপচাপ বসে আছে, কিছু জিজ্ঞেস করব? চুপিসারে কথাগুলো বলতে লাগলো সায়ান। পাশে বসা রিত কানের কাছে গিয়ে ফিসফিসে জবাব দিল, আরে আমরা ছেলে মানুষ, কিছু বললে ভাববে গায়ে পড়া স্বভাবের। দেখ নেহা কিছু বলে নাকি, কান খাড়া রাখ। নাম কি আপনার আপু? সহজ সরল ভাবে জিজ্ঞেস করলো নেহা। জানালার কাছ থেকে দৃষ্টি সরিয়ে মিসমি পাশে বসা নেহার দিকে তাকালো। একটা মিষ্টি হাসি বিনিময় করে জবাব দিল, মিসমি। ও, আমি নেহা। এবার ক্লাস 10-এ উঠেছি। আর ওই যে সামনের সিটে বসে মুখে মেকআপ করছে, ও আমার বড় বোন মেঘা। ও আচ্ছা। আমরা সবাই একটু গ্রামীণ পরিবেশে ঘুরতে গিয়েছিলাম, তাই নিজেদের গাড়ি রেখে বাস ভাড়া করে এসেছি। ওই যে একদম সামনের সিটে কানে হেডফোন দিয়ে ফোন স্ক্রল করছে আমার চাচাতো ভাই, সে মুহিব ভাইয়া, আমাদের সবার বড় এবং খুব প্রিয়। একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, এখন ছুটিতে আছে, তাই অভিভাবক হিসাবে সবার সাথে তাকে পাঠানো হয়েছে। তার একটা বোনও আছে, আমাদের সাথে আসেনি, সামনে এক্সাম তো তাই। আর এই যে সামনে সায়ান ভাইয়া আর রিদ ভাইয়া, নীল শার্ট পরা ছেলেটা হলো সায়ান ভাইয়া, মুহিব ভাইয়ার ফ্রেন্ড, তার সাথে জব করে। চুলে আগুন কালার করা ছেলেটা হলো রিদ ভাইয়া, আমার খালাতো ভাই, টিকটক সেলিব্রিটি, তাই চুলের এই হাল। এই তুই আবার আমাকে টিকটকার বললি?
হঠাৎ চিৎকার করে বলে উঠল হৃদ। সায়ন পাশ থেকে চিমটি কেটে থামতে ইশারা করলো। তবে হৃদের এসব দেখার সময় নেই, তার আগে নেহাকে শাসাতে হবে। একটু শখ করে চুল কালার করছে বলে মেয়েটা বারবার ওকে টিকটকার বলে, অথচ ওর ফোনে টিকটক অ্যাপসটাও নেই। তুমি আমাদের মেয়েদের কথায় কান দিচ্ছ কেন? নেহার সহজ জবাব। এটা শুনে হৃদ বলল, কান তো আর শখে দিচ্ছি না, তুই 2 মিনিটে আমাদের পুরো ফ্যামিলি হিস্ট্রি অপরিচিত কাউকে বলে দিচ্ছিস, আর আমার নামে মিথ্যা কথাও ছড়াচ্ছিস। মোটেও না, তোমার চুলের যা হাল করেছো। নেহার কথা শেষ করার আগেই হৃদ বলে, আমার চুল আমার ইচ্ছা, লাগলে আমি ন্যাড়া করে ঘুরবো, তোর কি? আর তোর বলার ধরন দেখে মনে হচ্ছে এখন আর কে কি জব করে তাও বলে দিবি। ওদের কথার মাঝে মেঘা বলল, ইস থামবি তোরা, তোদের চিল্লাচিল্লির জন্য আমার লিপস্টিকটাও নিচে পড়ে গিয়েছে। এবার যেন তর্ক করার নতুন পয়েন্ট পেয়েছে হৃদ। দেখ, তোর বোনকে সারাদিন সাজগোজ নিয়ে থাকে, স্ন্যাপচ্যাট দিয়ে পিক তুলে স্টোরি দিয়ে সবাইকে জ্বালিয়ে খায়। কিছু বললে ওকে বল, আমাকে কেন বলছিস? হৃদের কথা শুনে নেহা রেগে বলে, 100 বার বলবো, 1000 বার বলবো, তোমার এই সিঁড়ি আমার ভালো লাগে না। ও তাই না, তাতে আমার কি? তুই কিন্তু এনাফ এভরিওয়ান, আমরা প্রায় মাঝপথে চলে এসেছি। মহিবের কথায় সবাই থেমে যায়। হৃদও মুখ ফুলিয়ে বসে পড়ে। এই মেয়েটা তার পিছেই কেন লাগে তা তার জানা নেই। একজন মডেল হওয়ার সুবাদে তাকে নানান সময় নিজেকে নানানভাবে তৈরি করতে হয়, আর তাকে দেখতেও যথেষ্ট সুদর্শন লাগে। এদিকে এতক্ষণ সবার সব কথা হা করে শুনছিল মিসমি। তবে এইটুকু সময়ে কে কেমন তা যেন তার বোঝা হয়ে গিয়েছে। নেহা মেয়েটা খুব মিশো, সবার সাথে সবাই খুব ফ্রেন্ডলি। একটু সময়ের জন্য মিসমির সবাইকে খুব হিংসে লাগলো। তার কেন কোনো কাজিন নেই? তার বাবা দাদার একমাত্র সন্তান, মা অন্য ধর্মের হয়েও তার বাবাকে ভালোবেসে সব ছেড়ে চলে এসেছিল। তাই নানু বাড়ির কাউকে সে চিনে না। আপন ভাই বোনও নেই। ভাই বোন থাকলে বুঝি এমন খুনসুটি চলতে থাকে? তবে মুহিব নামের ছেলেটাকে বেশ অদ্ভুত লাগলো। কেমন চুপচাপ ছেলেটা, তাকে সবাই খুব সম্মান করে আর মানে, এটা পরিষ্কার। কিন্তু এখন মিসমির চিন্তা অন্য বিষয় নিয়ে। সে যাবে কোথায়? তার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। রাগ করে বাসা থেকে বের হয়ে এসেছে ঠিকই, কিন্তু এখন করবেটা কি? হুট করে বাবা মা বিয়ে দিতে চাওয়ায় রাগ করে বাসা থেকে বের হয়ে এসেছে। তবে সে তো কিছু চিনেও না, ফোনটাও সাথে আনেনি। তারা হয়তো খুব চিন্তা করছে। তোমার সম্পর্কে কিছু বলো। আমাদের তো সম্পর্কে তো অনেক কিছু শুনলি। তোমাকে তো মেঘের বয়সী মনে হচ্ছে, আমাদের থেকে ছোট। তুমি করেই বললাম। সামনে হতে সায়ন কথাটা বলে উঠল। মিসমিও ভদ্রতার খাতিরে বলতে লাগলো, আমি মিসমি, এবার অনার্স প্রথম বর্ষে বাংলা নিয়ে পড়ছি, পাশাপাশি টুকিটাকি লেখালেখি করি। তুমি লেখিকা? বিস্ময় নিয়ে প্রশ্ন করলো মেয়ে। প্রফেশনাল নই, তবে গতবার বইমেলায় আমার 2টো উপন্যাসের বই বের হয়েছিল। এখন অবধি সেটার জনপ্রিয়তা অনেক। তাই তো নামটি খুব বেশি পরিচিত মনে হচ্ছে। আমি সাজগোজ নিয়ে ব্যস্ত থাকলেও টুকিটাকি বই পড়ি কিন্তু। মিসমি আর কিছু বলল না, জোর করে একটু হাসলো। তবে তার চেহারায় এখনো চিন্তার ভাস স্পষ্ট। স্যার ও স্যার, আপনি ঠিক আছেন? কথাগুলো বলতে বলতে তহিদের মুখে পানির ছিটে দিতে লাগলো তাসফিয়া। এত বড় জিম করা শরীরটা টেনে খাটে নেওয়া তাসফিয়ার পক্ষে সম্ভব না, তাই পানির ছিটা দিয়েই যাচ্ছে। একটু সময় পর মিট মিট করে চোখ খুলল তহিদ। তৌহিদ ভাই ওরফে আমার কলেজ স্যার। স্যার ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। তহিদ আস্তে আস্তে চোখ খুলে তাকায়। কি হয়েছিল মনে পড়তে কিছু সময় লাগে, তারপর আচমকা উঠে বসে। উফ, কি ভয় টেনে পেয়েছিলাম। ভূতটা কি চলে গেছে? ভূত? হ্যাঁ তাসু, ঠিক ধরেছ। আমি দরজা খুলেই দেখি কালো মুখওয়ালা লাল চোখ একটা ভূত বসে আছে তোমার কাছে। আমার 27 বছর বয়সের জীবনে আমি কখনো ভূত দেখিনি। আজও দেখেননি? তাসফিয়ার কথায় তহিদ ভ্রু কুঁচকে তাকায়। আজকেও দেখতে পাইনি মানে? সে সাথে সাথে প্রশ্ন করে বসে। তুমি কি বলতে চাইছ? আমি মিথ্যা বলছি? না স্যার, মুখে ব্ল্যাক মাস্ক লাগিয়েছিলাম রূপচর্চা করতে। আপনি দেখে আমাকেই ভূত ভেবেছিলেন। তহিদ আর কিছু বলে না, লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। এদিকে তাসফিয়ারও মনটা খারাপ হয়ে গেল। সে কি দেখতে এত খারাপ? মুখটা অবশ্য এর মধ্যে ধুয়ে এসেছে সে। তহিদ উঠে গিয়ে টেবিলের পাশের চেয়ারে বসলো। আচ্ছা সব বাদ, এখন পড়তে বসো।
তাসফিয়া চুপ করে এখনো বসে আছে। তা দেখে তৌহিদ বলে, কি হলো, চলো। আমাকে কি মেসেজ দিয়েছ তা কিন্তু আমি ভুলিনি, তোমার ভাইয়ের কাছে পাঠাবো। না না প্লিজ, আর করব না। আসলে আপনি ওই দিন বলেছিলেন না মেয়েরা পড়াশোনা করতে বেশি ভালোবাসে, তাই বললাম। আজকের ম্যাথ এক্সামটা না দিলে হয় না, কাল পাক্কা সব কমপ্লিট করব। বেশি কথা বলবে না, আমি তোমার আত্মীয় নাকি পূর্ব পরিচিত, সে টপিক আলাদা। পড়াশোনার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। টিচার আর স্টুডেন্টের মাঝে যে বর্ডারটা থাকে সেটা মেনটেন করবে। তাসফিয়া আর কিছু বলল না। এনার সাথে তর্ক করে কোনো লাভ নেই। তাসফিয়া কোনো বেয়াদবি না করেই এত বোকা খায়। আর কলেজের মেয়েরা যে তাকে ক্লাস টিচার বানিয়ে তাকে নিয়ে কত কথা বলে, সেসব তৌহিদ কিছুই জানে না, বা হয়তো জানতেই চায় না। বান্ধবীদের মতো সেও যদি তাকে পছন্দ করত, থাপ্পড় এতদিনে একটাও নিচে পড়তো না। সবাই ওকে কত কথা বলে। সে নাকি খুব লাকি, তৌহিদের কাছে পড়তে পারে। লাকি নাকি পাতিলের কালি, সেটা তো তাসফিয়াই ভালো জানে। বাতাসে মিসমির চুলগুলো হালকা উঠছে, চোখে বেশ ঘুম ঘুম ভাব। তবে ঘুমালে চলবে না, রাত যেমন হয়ে এসেছে। আইওয়ের রাস্তাটা প্রায় শেষ হয়ে এসেছে। আয়া পড়ছি বুবুরা বাইরা, অহন নামেন বাস থেকে। ড্রাইভারের কথায় সবাই হেলে দুলে বসে। এসে পড়েছি। বেশ আতঙ্ক নিয়ে কথাটা বলে মিসমি। পাশে থাকা নেহা কিছুটা সন্দেহের দৃষ্টি নিয়ে তাকিয়ে উত্তর দেয়, এসেছি তো, তোমার আবার কি হলো? নামবে না বাস থেকে? মিসমি কাপা কাপা গলায় উত্তর দিল, নামছি। ধীরে ধীরে বাস থেকে সবাই নেমে গেল। রাত অনেকটা হয়ে এসেছে। বাস স্ট্যান্ডে এখন কয়েকজন হেল্পার ড্রাইভারের আড্ডা। দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে প্রায়। আশেপাশে তেমন মানুষজনেরও দেখা নেই। বাস থেকে নেমে ইতিমধ্যে তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। গ্যারেজেই তার গাড়ি পার্ক করা ছিল। সাথে না চাইতেও নেহা আর মেঘকে নিতে হয়েছে। তাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তার উপর। সায়ান নিজের বাইকে করে চলে গিয়েছে। মহিব ভাড়া মিটিয়ে গ্যারেজ হতে গাড়ি বের করে। এখন যেতে হবে। দূরে মিসমি দাঁড়িয়ে আছে, তবে সে জানে সে এখন কি বলবে। মিসমি মহিবের গাড়ির সামনে এসে দাঁড়ালো। ধন্যবাদ। কিসের জন্য? বাসে উঠতে দিলেন যে, এই জন্য। ও, আমি ভাবলাম এখন যে গাড়িতে করে আমার ফ্ল্যাটে নিয়ে যাব এই জন্য। মিসমি অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করে। মানে? মহিব উত্তর দেয় না। গাড়ি থেকে বের হয়ে পকেটে এক হাত গুজে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। গাড়ির সামনে লুকিং মিররে নিজেকে দেখতে থাকে আর চুলগুলো ঠিক করতে থাকে। মিসমিও তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মুখের চারপাশের চাপদাড়িগুলো যেন কোনো চিত্রশিল্পীর হাতের কারুকার্য। অন্য কোনো মেয়ে হলে হয়তো এক আকাশ কল্পনা করে ফেলতো সামনে থাকা এই সুদর্শন লম্বা যুবককে নিয়ে। তবে সে করতে পারছে না, তার যে তা করতে বারণ আছে। এমন সময় টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হলো। ছেলেটার কোনো হেলদোল নেই দেখে মিসমি তাকে পাশ কাটিয়ে যেই না যেতে নিবে, তখনই পিছন থেকে তার হাতটা কেউ ধরে নিল। মিসমি পিছন ফিরে তাকায়। বৃষ্টি আচমকা খুব জোরে পড়তে শুরু করে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এই বৃষ্টির ফোঁটা সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের চুল বেয়ে নিচে পড়ছে। সে বলে উঠল, চলো। জি, কোথায়? মহিব বলল, আমার সাথে আমার বাসায় চলো, জানি তোমার যাওয়ার জায়গা নেই। মিসমি মহিবের কথায় অবাক হয়ে বলল, কিন্তু আপনার বাড়ির লোক কিছু বলবে না? বললাম না গাড়িতে ওঠো, আই উইল টেক অনলি 5 মিনিটস। মহিবের কথায় কি জাদু ছিল মিসমি জানে না। হয়তো এখন তার কাছে আর কোনো জায়গা নেই যাওয়ার জন্য। এই ছেলেটাই বা কেন তাকে এত সাহায্য করছে। তার কথা, দৃষ্টিভঙ্গি, ইশারা, ইঙ্গিত সবকিছুই রহস্যে ঘেরা। যেন মিসমির প্রতিটা পদক্ষেপ সম্পর্কে তার জানা। ভাবতে ভাবতে সে গাড়িতে উঠে পড়ল। মহিব ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। সামনে রেডিও অন করে আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ গানটি বাজতে শুরু করে। তাসু, দেখ তো কলিং বেল কে বাজায়। তোর ভাইয়া মনে হয় চলে এসেছে। রান্নাঘরে কফি বানাতে বানাতে বলে ওঠে মহিবের মা তানিয়া বেগম। ছেলে বাহির থেকে আসলেই তার গরম গরম এক কাপ ধোয়া ওটা কফি লাগে, নয়তো পুরো বাড়ি সে মাথায় নিবে। তাসফিয়া দৌড়ে দরজা খুলে থ হয়ে দাঁড়িয়ে থাকে। এটা কি দেখছে সে? তার ভাইয়া বাসায় এত রাতে কোনো মেয়েকে নিয়ে ফিরেছে, তাও দুজনে কাক ভেজা হয়ে। এভাবে কি দেখছিস? সরে দাঁড়া, ঢুকতে তো দিবি। মহিবের কথা শুনেও তাসফিয়া নড়ছে না। তার ভাইয়ের সাথে এই প্রথম কোনো মেয়েকে সে দেখছে। মেয়েটা তো মাশাআল্লাহ, তবে কে সে? তার ভাইয়ের সাথে কি করছে? এমন সময় রান্নাঘর থেকে তানিয়া বেগম হাতে কফি নিয়ে আসেন। তিনিও এমন দৃশ্য দেখে শকড। একসাথে দুজনের দৃষ্টি এখন মিসমির উপর। বেশ ইতস্তত বোধ করছে মিসমি। তার আগেই এসব ভাবা উচিত ছিল। যতই শহর অঞ্চল হোক, এত রাতে বাড়ির ছেলে বাইরের কোনো মেয়েকে নিয়ে আসলে নিশ্চয়ই কোনো ভদ্র বাড়ির মানুষ তা মেনে নিবে না। মহিব পরিস্থিতি বুঝতে পেরে বলে উঠে,
ডোন্ট রিয়াক্ট, আমি সবকিছু এক্সপ্লেন করছি। তাসু, ওকে ঘরে নিয়ে তোর একটা ড্রেস দিয়ে দে, ওর সব জামা ভিজে গেছে হয়তো। মা, কফির মগটা দাও আর আমার সাথে আসো। মিসমি ঘরে একা চুপচাপ বসে আছে। নতুন মানুষ, নতুন পরিবেশে সে ঠিক মিশতে পারছে না। কিছুক্ষণ আগেই কাপড় পাল্টে সে বেরিয়ে দেখে ঘরে কেউ নেই। তাসু নামের মেয়েটাও নেই। ঘরের বাইরে কি হচ্ছে তাও জানা যাচ্ছে না। আচ্ছা, তারা কি তাকে এখন বের করে দিলে কোথায় যাবে সে? এমন সময় রুমে তাসফিয়া প্রবেশ করে। এই নাও আপু, এই খাবারগুলো মা পাঠিয়েছে। মিসমি তাকিয়ে দেখে হরেক রকমের খাবার, গরুর মাংসের কালো ভুনা থেকে শুরু করে চিংড়ি। এত কিছু এত কম সময়ে কি করে রান্না করলো এই মহিলা? নাকি আগে থেকেই রেডি করা ছিল? তার কি এখন এসব খাওয়া উচিত? পেটেও ইঁদুরগুলো খুব জ্বালাতন করছে। কি ভাবছো? খাও, মা পাঠিয়েছে। তুমি হয়তো খুব ক্লান্ত, খেয়ে শুয়ে পড়ো। আমার সাথে এক বিছানায় শুতে অসুবিধা হবে না তো? না না, তেমন কিছু না, আসলে বলতে হবে না, বুঝেছি। আমাদের আপন ভাবতে পারো আপু। খেয়ে নাও, খিদে লেগেছে নিশ্চয়ই, নাকি আমি খাইয়ে দিব? তুমি তো আমার বড় বোনের মতো। মিসমি আর কিছু বলতে পারে না, চোখ ভিজে যায়। এই মানুষগুলো এত ভালো কেন? আর ওনাদের মাও কি এমন, নাকি রাগ হয়ে আছে? একবারও তো তাকে আসতে দেখলো না মিসমি। ইস, নানান প্রশ্ন যেন তাকে গিলে খাচ্ছে। এখন শুধু সে এক নতুন সকালের অপেক্ষায়। আমার শারীরিক সম্পর্কে ফোবিয়া আছে, তাই আমি বিয়ে করতে চাই না। সকালে মিষ্টি রোদ উঠেছে। বারান্দা থেকে দেখা যায় রাস্তাঘাটে অনেকটা পানি জমেছে। বৃষ্টির আমেজ এখনো আছে কিছুটা। চারপাশে একটা ফ্রেশ ঘ্রাণ ছড়িয়ে আছে। বৃষ্টির পরের এই ফ্রেশ হাওয়ার ঘ্রাণটা অনেকেরই খুব পছন্দ, তবে শহরের মানুষের তা পাওয়ার সৌভাগ্য খুব কমই হয়। সকালে উঠেই মিসমির সাথে গল্প জুড়ে দেয় তাসফিয়া। কেন সে বাড়ি থেকে পালিয়েছে, মহিবের সাথে কি করে দেখা, সবকিছু জানতে উঠে পড়ে লেগেছে মেয়েটা। তবে বিয়ে না করতে চাওয়ার এমন কারণ শুনে সে আশ্চর্য হয়ে গেল। শান্ত গলায় বলা মিসমির কথাটা শুনে তাসফিয়ার পক্ষে যেন আর স্বাভাবিক থাকা সম্ভব হচ্ছে না। ওর ফোবিয়া কেন হবে? তাই তাসফিয়া আবার প্রশ্ন শুরু করলো। মানে? আপু, ঠিক বুঝলাম না। তোমাকে তো সব বললামই। আসলে আমি ছেলেদের ভয় পাই। আমি স্কুল কলেজেও কখনো ছেলেদের সাথে মিশতাম না। আমার কখনো কোনো ছেলে ফ্রেন্ডও ছিল না, তাই রাস্তাঘাটে তেমন চলাফেরা করতাম না। মানে টোটালি এড়িয়ে চলতে? গল্প উপন্যাস পড়েই আমার দিন কাটে। আমি কখনো কোনো বাস্তবে অস্তিত্ব আছে এমন ছেলের সাথে থাকার কথা কল্পনাও করিনি। আমার প্রচুর ভয় হয় এসব ব্যাপারে। অনেকেই এসব ব্যাপারে বিয়ের আগে ভয় পায়, এত আনইজি ফিল করার কিছু নেই। আমার ব্যাপারটা বাকিদের মতো না। ছোটবেলায় একটা ট্র্যাজেডিতে আমি অনেক মানসিকভাবে ভেঙে পড়ি। আমার বাবা মাও জানে বিষয়টা। তাহলে তারা তোমাকে বিয়ে দিতে চাচ্ছে কেন? কোনো বাবা মাই তার সন্তানদের খারাপ চায় না। তাদের মতে তারা ছাড়া তো আমার আর কেউ নেই। তাদের কিছু হলে আমার কি হবে? একজন লাইফ পার্টনার থাকলে অন্তত জীবনে কখনো একা ফিল করব না। সব ছেলেরা তো এক না। তবে বেশিরভাগ একই। গল্প উপন্যাস আর বাস্তব জীবন আলাদা, সম্পূর্ণ আলাদা। বাস্তবে নিশ্চয়ই কোনো ছেলে আমাকে বিয়ে করে দিনের পর দিন শোপিস বানিয়ে রাখবে না। তাও ঠিক। মিসমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, 2 দিন আগে বা পরে অধিকার ঠিকই ফলাতে আসবে, কিন্তু আমার ধারা তা সম্ভব না। তাসমিয়ার আগ্রহ যেন আরো বেড়ে গিয়েছে। সে মিসমির ছোটবেলার ঘটনা জানার জন্য প্রশ্ন করবে ঠিক তখনই মিয়াও। মিসমি তাকিয়ে দেখে তার পা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা ফকফকে সাদা বিড়াল ছানা। আরে এটা কি? মিসমি তাসমিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলো। তাসফিয়া বলল, ভাইয়ের বিড়াল ছানা। মিসমির বিড়াল ছানা খুব পছন্দ। পালার শখ থাকলেও মায়ের বকুনির ভয়ে পালা হয়নি। সে যেই না বিড়াল ছানাকে কোলে নিতে যাবে, ছানাটা দৌড়ে দূরে সরে যায়। একটু পর কাছে এসে মিসমিকে শুকতে থাকে, অনেকটা কুকুরের মতো, আবার চলে যায়। মিসমি বুঝতে পারে এখন যেমন মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, তেমনি বিড়ালের মধ্যে বিড়ালত্ব নেই, কুকুরত্ব চলে এসেছে। নয়তো বিড়াল কোলে না এসে কুকুরের মতো ঘ্রাণ নিচ্ছে কেন? মিসমি বিড়াল ছানাকে কাছে ডাকলো। কয়েকবার ডাকার পর সে আসলো। আস্তে করে কোলে উঠে মিসমির হাতটা চেটে দেয়। ওর নাম পিকু। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দুহাত ভাঁজ করে কথাটা বলে মহিম। মিসমি এক অদ্ভুত চাহনি দিয়ে তাকায় ওর দিকে। ছেলেটা কি সোজা হয়ে দাঁড়াতে পারে না? সবসময় হেলান দিয়ে থাকে কেন? তবে তার শার্ট প্যান্ট পরার গেট আপ দেখে মনে হচ্ছে অফিসে যাচ্ছে। তাসফিয়া কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, আজ অফিস যাচ্ছিস? আজ কিন্তু বাবা আর কাকার হজ থেকে ফেরার কথা। আসুক, সমস্যা কি?
আমি সন্ধ্যের আগে ফিরে আসবো। অফিসে জরুরি মিটিং আছে, না গেলে হবে না। আচ্ছা, আসার সময় চটপটি নিয়ে আসিস। আর কত হাবিজাবি খাবি? দিন দিন পটলের মতো হচ্ছিস, দেখছিস না? কি আমি পটল? দাঁড়াও, এক্ষুনি মাকে কি বলছি। বলেই মুহিবকে একটা ধাক্কা মেরে দৌড় দেয় তাসফিয়া। মিসমি ভাই বোনের খুনসুটি দেখে মাথা নিচু করে বিড়ালকে আদর করতে থাকে আর মুচকি হাসতে থাকে। মুহিব ওর দিকে তাকায়। আজ দিনের আলোয় ওকে অন্যরকম লাগছে। পিছে কোমর সরিয়েছে, লম্বা চুল, টকটকে নীল রঙের একটা 3 পিস পরেছে সে। একপাশে সাদা পুঁতির কাজ করা ওড়না ঝোলানো। ইস, জ্বালিয়ে খাবে মেয়েটা। মুহিবের কিছু সময়ের জন্য মিসমিকে রূপা আর নিজেকে হিমু মনে হলো। শুধু তফাৎ হচ্ছে মিসমি শাড়ির বদলে 3 পিস আর সে পাঞ্জাবির বদলে হলুদ শার্ট পরেছে। আমি কি হেল্প করতে পারি কিছুতে? তানিয়া বেগম ময়দায় পানি মিশাতে মিশাতে পিছে তাকায়। মিসমি কিছুটা অপরাধীর মতো মুখ করে কথাটা বলল। তানিয়া বেগম একটা হাসি দিয়ে আরেক হাত দিয়ে ওর মাথায় বুলিয়ে দিল। লাগবে না মা, তুমি চাইলে টিভি দেখতে পারো, সময় কাটবে। কিছু লাগলে বলুন, আমি করে দিতে পারবো। তুমি কি ভাবছো তুমি আমাদের বাসায় এসেছো বলে আমি রাগ করেছি? একদমই না। আমার ছেলের প্রতি আমার ভরসা আছে। ও হয়তো তোমার মাঝে এমন কিছু দেখেছে যাতে ওর মনে হয়েছে তোমার সাহায্যের প্রয়োজন। আমার আর জায়গা ছিল না যাওয়ার। তাসু আমাকে তোমার সম্পর্কে সব বলেছে। তুমি চাইলে কিছুদিন এখানে থাকতে পারো। বিয়ের ভূত তোমার বাবা মায়ের মাথা থেকে নেমে গেলে তখন যেও। মিসমি কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকলো। তানিয়া বেগম আরও বলল, ততদিন আমাদের নিজের পরিবারই মনে করবে। কিছু লাগলে আমি না থাকলে মুহিব বা তাসুকে বলো, ওরা এনে দিবে। আমার ছেলেকে বিশ্বাস করতে পারো। ওকে আমি সঠিক শিক্ষা দিয়েই বড় করেছি। আসলে মিসমি কথা শেষ হওয়ার আগে তানিয়া বেগম বলে, জানি কি বলবে, ধন্যবাদ দিতে চাইবে হয়তো। তার দরকার নেই মা। আমি তো তোমাকে নিজের মেয়েই ভাবছি। আমার মেয়ে হলে তো তার খেয়াল আমি রাখতামই। আমাকে মা বলেই ডেকো। সন্ধ্যায় বাড়িতে এমন কেউ এলো যাকে দেখে মিসমির হাত পা কাঁপছে। না, কিছুক্ষণের মধ্যে হয়তো সে জ্ঞান হারাবে। সে পারছে না, আর সহ্য করতে পারছে না। আকাশে তারাদের মিটিমিটি আলোর মেলা বসেছে। চারপাশটা খুটখুটে অন্ধকার। বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মিসমি। রুমটাও অন্ধকার করে রেখেছে। মলিন মুখটার দিকে তাকালেই বোঝা যাচ্ছে মনটা কতটা খারাপ। চোখটাও ফুলে উঠেছে, নাক মুখ লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে খুব কান্না করেছে। বাইরে হট্টগোল শোনা যাচ্ছে। সবার হাসিটা কেঁপে উঠছে পুরো ফ্ল্যাটটা। তাসফিয়ার পরিবারটা এখন খুব খুশি, হবেই না বা কেন? এতদিন পর পুরো পরিবার একসাথে হয়েছে। আত্মীয় স্বজন অনেকেই এখন বেড়াতে এসেছে। মুহিবের সব কাজিনরাও এসেছে। নেহা একটু আগে ডেকে গিয়েছিল মিসমিকে, তবে সে জেদ ধরেছে যাবে না। তার নাকি মাথা ব্যথা, তাই একা থাকতে ইচ্ছে করছে। ওরাও জোর করেনি। মিসমি তাচ্ছিল্যপূর্ণ একটা হাসি দেয়। ঠিকই তো, বাইরের কারোর জন্য ওরা নিজেদের আনন্দ মাটি চাপা কেন দিবে? তবে মিসমির মনে যে ঝড় বইছে, তার সম্পর্কে কারোর জানা নেই। পুরনো কথা মনে আসলেই গা গুলিয়ে বমি আসছে মিসমির। ভিতরে আসবো? দরজার বাইরের পুরুষালী কণ্ঠে চিন্তার দোয়ার থেকে বাইরে আসে মিসমি। এই কণ্ঠটা তার চেনা। সে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দেয়, আসুন, ফ্ল্যাটটা আপনাদেরই। মুহিব ভিতরে আস্তে আস্তে জবাব দেয়, তা ঠিক, তবে রুমটাতে এখন একজন যুবতী মেয়ে আছে। জিজ্ঞেস করে ঢোকাটা ভদ্রতা। বলেন কেন এসেছেন? মুহিব বারান্দায় এসে গ্রিলে হেলান দিয়ে দাঁড়ায়। মিসমির চেহারা দেখেই বুঝে মেয়েটার কিছু হয়েছে। অবশ্য সেটা কি হতে পারে তার কিছুটা আন্দাজ মুহিবের আছে। সে প্রশ্ন করে, মুড অফ? কেউ কিছু বলেছে? মিসমি দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ কিছু হয়নি। মুহিব বুঝতে পারে মিসমি শুধু মেয়ে হওয়ার ধর্ম পালন করছে। মেয়েরা যদি বলে কিছু না, তার মানে আকাশ পরিমাণ অনেক কিছু। আরো ভালো করে জিজ্ঞেস করতে হবে। বাহিরে সবাই আনন্দ করছে, তুমি এখানে একা কি করছো? মিসমি আর চোখে তাকায়। ছেলেটা আগে তাকে আপনি করে বলতো, এখন তুমি করে বলছে। তবুও মিসমির তেমন খারাপ লাগছে না। এই ছেলেটাই তার জীবনের প্রথম পুরুষ যাকে সে তার বাবার মতো বিশ্বাস করতে পারে। হয়তো সুযোগ থাকার পরেও মুহিবের আচরণে সে তার ছোটবেলার সেই লোকটার কোনো মিল পায়নি। তাই বাহিরে চলো, সবার সাথে ভালো লাগবে। মুহিবের কথাই মিসমি বলে, আপনারা নিজেরা আনন্দ করুন, আমি এইখানেই ঠিক আছি। মিসমির কথায়
মুহিব বুঝলো সে কোনো কিছু নিয়ে চিন্তায় আছে, তাই মুহিব বলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, চেষ্টা করব সমাধান করার। মুহিবের মিসমি সহজভাবে বলে। না তেমন কিছু না। হঠাৎ মুহিব মিসমিকে বলে, গান শুনবে? মনটা ভালো লাগবে। মুহিবের কথা শুনে মিসমি অবাক হয়ে বলে, আপনি গান গাইতে পারেন? চেষ্টা করে দেখি। মিসমি এতক্ষণ খেয়াল করেনি, তবে মুহিমের পিছে গিটারের ব্যাগ ঝুলানো ছিল। সে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে গিটার বের করে সুর তুলতে থাকে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে দিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। বাহ, গরমের ঘনতার ছেলে দেখিয়ে প্রেম করছে। রুমে কারো কথা শুনে গিটার বাজানো থামিয়ে সেদিকে তাকায় মুহিব। মিসমিও এমন কথা শুনে উকিঝুঁকি মেরে পর্দার আড়ালে থাকা ব্যক্তিকে দেখার সর্বোচ্চ চেষ্টা চালায়, তবে সে ব্যর্থ। অজ্ঞাত ব্যক্তিটি এবার আড়াল থেকে কাছে আসে। লোকটাকে এর আগে একবারও দেখেনি সে, তবে মুহিবের চেহারা থেকে বোঝা যাচ্ছে সে তার পূর্ব পরিচিত। নীরবতা কাটিয়ে মুহিবই বলে উঠে, তহিদ, তুই কখন এলি? এই তো একটু আগে। তোর বন্ধু আমাকে বলেই নে বাসা অনুষ্ঠান। ইস, তাসুর কথা বাদ দে তো, মা তো তোকে আরো আগে আসতে বলেছিল। কলেজের স্টুডেন্টদের আবার টেস্ট চলছে, খাতা থাকার ঝামেলা, বুঝেছি তো। মুহিব এবার মিসমির দিকে তাকিয়ে বলল, ও তৌহিদ আমার কলেজ লাইফ থেকে ফ্রেন্ড, তাসফিয়ার কলেজের টিচার। তাসফিয়া বলেছে হয়তো ওর কথা। মিসমি মনে করার চেষ্টা করতে লাগলো। তাসফিয়ার কাছে সে শুনেছিল তৌহিদের কথা, তাকে নিয়ে তাসফিয়ার কত অভিযোগ, আর তার বন্ধুদের ক্রাশ নাকি এই স্যার। তৌহিদ আগ বাড়িয়ে কথা বলতে লাগলো। আপনার কথা শুনেছি আমি, একটু আগে মজা করে বললাম কথাটা, কিছু মনে করবেন না। মিসমি একটা ফর্মাল হাসি দিল, যার অর্থ সে কিছু মনে করেনি। তবে তৌহিদ এসেছে মুহিবকে সাথে নিতে। নিচতলায় গ্যারেজের পাশে সবাই গান বাজনা করছে আর বারবিকিউ পার্টি করছে। তবে মুহিব বলছে মিসমিকে ফ্ল্যাটে একা রেখে সে যাবে না, ও এখানে একা মন খারাপ করে বসে কেন থাকবে। শেষে বাধ্য হয়ে মিসমি রাজি হয় নিচে যেতে। তবে সেখানে তার জন্য কি অপেক্ষা করছিল তা তার অজানা। 4-5টা ছোট ছোট ড্রিম লাইট দিয়ে সাজানো, গোল করে বসে সবাই আড্ডা দিচ্ছে। এক পাশে বারবিকিউ পোড়ানো হচ্ছে, ঘ্রাণে চারদিক ভরে আছে। এমন সময় রিত বলে উঠল, আর তো তর্স হইছে না, কখন খেতে পাবো? পাশ থেকে নেহা মুখ ভেঙচি দিয়ে বলে উঠল, তোমার মতো ছেলেদের আবার খাবার? মানে আমার মতো ছেলেরা বলতে কি বোঝাচ্ছিস? আর আমি কি ভূত নাকি যে না খেয়ে থাকবো? সেটা কখন বললাম? তুমি ভূত কেন হবে? তুমি হলে পিশাচ। নেহার কথা শুনে সবাই হেসে উঠল। রিত এর যেন আত্মসম্মানে গিয়ে লাগলো কথাটা। তবে সে কিছু বলতে নিবে তখনই খেয়াল করে মুহিব ওরা আসছে। ভাইয়া এসেছিস? তাসফিয়া বলে উঠল। সে মিসমিকে সাথে দেখে খুব খুশি, তবে তৌহিদকে দেখে মুখটা বেজার হয়ে গেল। তার বিশ্বাস নেই বাবা। না জানি বলে উঠে, যাও পড়তে বসো। নেহা মিসমির হাত টেনে তার পাশে বসায়। খুশি মনে বলে উঠে, তোমাকে যে এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি, খুব ভালো লাগছে। মিসমি শুধু একটা হাসি বিনিময় করলো, তবে সেটা যে কিছুটা ভয় মিশ্রিত জোর করে দেওয়া তা মুহিবের চোখ এড়ায়নি। সবাই যখন হাসি ঠাট্টায় মগ্ন, তখন মিসমির মনে হয় কেউ তাকে গভীরভাবে দেখছে। কিছুটা এদিক সেদিক তাকিয়ে সে যাকে দেখতে পায় তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠে। সেই লোকটা, এই লোকটার চেহারা মিসমি কখনো ভুলবে না। আগে কিছুটা কম বয়সী ছিল, এখন বয়স বেড়েছে, বাকি সব এক। এর মতো লোক কিনা হজ করে এসেছে। মনটা পরিষ্কার না হলে কি পাপ ধুয়ে যায়? এই তো এখনো সব মেয়েদের দিকে কি করে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। মিসমির গা গুলিয়ে বমি আসছে। ছোটবেলার ছোট্ট ছোট্ট বিষয় একটা মানুষের জীবন খুব বড় করে প্রভাব ফেলতে পারে। মিসমি ধীরে ধীরে সবার আড়ালে উঠে গিয়ে গ্যারেজের অন্য পাশে গিয়ে দাঁড়ায়। সাথে সাথে বমি করে দেয়। এমনিতেও দুপুর থেকে পেটে কিছু পড়েনি, সে ইচ্ছে করেই কিছু খায়নি। মায়ের কথা মনে পড়ছিল খুব, তার উপর এখন এসব। এই লোকটার সামনে পড়তে হবে বলেই সে আসতে চায়নি। এই লোকটা নিশ্চয়ই এতদিনে তার কথা ভুলে গিয়েছে। কিন্তু মিসমির মতো মেয়েরা কি কোনোদিন এসব ভুলতে পারে? না, মিসমির আর এখানে থাকা সম্ভব না। তার অনেক মাথা ঘুরাচ্ছে। চারপাশের সবকিছু ঝাপসা দেখছে সে। মানুষ নেশা করলে যেমন সেন্সে থাকে না, সব অদ্ভুত কার্যকলাপ করে। মিসমিও ভয় পেলে তার ফোবিয়ার কারণে এমন হয়ে যায়। সে ঠিকভাবে হাঁটতেও পারছে না। নিজেকে কেমন নেশাক্ত নেশাক্ত পাগলের মতো লাগছে। তাই সবাই যখন গান বাজনা নিয়ে ব্যস্ত, তখন সে আস্তে করে লুকিয়ে বিল্ডিং এ ঢুকে যায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য ইচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবেই ফেরাতে। খুব সুন্দর হয়েছে মহিব ভাই। অবাক সুরে বলে ওঠে মেঘ। পাশ থেকে সায়ান বলল, তো যার জন্য গাইলিস সে কোথায়? মহিব বেশ লজ্জা পেল। এই ছেলে মেয়েগুলোকে সত্যিটা আগে ভাগে বলা ঠিক হয়নি। না জানি কখন সত্যিটা মুখ ফসকে বলে দেয়। এদিকে তাসফিয়া এদিক সেদিক মিসমিকে খুঁজলো, তবে পেল না। তার ধ্যান একটু সময়ের জন্য অন্যদিকে ছিল, অমনি মেয়েটা উঠে গিয়েছে। তাসফিয়ার কি দোষ? একে তো শখ করে শাড়ি পরেছে, তার উপর ফ্রেন্ড ফারিনই তো তাকে হোয়াটসঅ্যাপে জোর করছিল ভিডিও কলে সব দেখাতে বলল। আর যেই ক্যামেরার সামনে তাদের ভার্সিটির ক্লাস টিচার তহিদ এসেছে, ব্যাস ফারিন এমন জোরে চিল্লিয়ে উঠেছে যেন এখনই ফোন ভেঙে বেরিয়ে আসে। অবশ্য তাসফিয়াও আজ চুপি সারে একটু একটু করে তহিদকে দেখছে। লোকটাকে আজ একটু অন্যরকম ভালো লাগছে। সাদা রংটা এই লোকটার গায়ে একটু বেশিই মানায়। কি ভাবছো? তহিদের কথায় সাথে সাথে ঘাবড়ে ওঠে তাসফিয়া। ইস, লোকটা দেখে ফেললো নাকি? তাসফিয়া তার দিকে তাকিয়ে এসব ভাবছিল এতক্ষণ। কিছু জিজ্ঞেস করেছে? না মানে থাক, বুঝছে। না আমি আপনার দিকে তাকিয়েছিলাম না। তা আমি কখন বললাম ছিলে? তাসফিয়া লজ্জায় চুপ করে থাকলো। তহিদ বলল, থাক, নতুন বউ এখনো হওনি, তাই তেমন করে লজ্জা পেতে হবে না। আমি কখন নতুন বউয়ের মতো লজ্জা পেলাম? আমি কি আপনার বউ নাকি? নিজের বলা কথাই নিজেই লজ্জা পেয়ে গেল তাসফিয়া। চোখ নিচে নামিয়ে নিল। তবে সামনে থাকা ব্যক্তি যে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছে তা সে জানে। অনেকটা সময় পার হয়ে গেলে যখন তহিদ কিছুই বলল না, তখন তাসফিয়া মাথা উঁচু করে তাকালো। কিছু সময়ের জন্য তার সারা শরীরটা যেন মৃদু বাতাসে কেঁপে উঠল। সামনে থাকা ব্যক্তি এক অদ্ভুত চাহনি দিয়ে তাকিয়ে আছে। এভাবে কখনো তহিদ তাকে দেখেছি না। ওই চোখ এভাবে দেখা সম্ভব না। নীরবতা ভেঙে তহিদ বলে উঠল, শাড়ি কেন পরেছ? আর যেন না দেখে। কেন? শাড়িতে কি সমস্যা? সত্যি আমার বউ বলেছে, যদি বলে নিজেকে আটকাতে পারছে না তাহলে। তহিদের মতো একটা ভদ্র ছেলের মুখে এমন কথা শুনে চোখ যেন তাল গাছে উঠে যায় তাসফিয়ার। কি বলল সে? তাসফিয়া কি ঠিক শুনেছে? তহিদ কিছুটা কাছে এসে মাথাটা নিয়ে তাসফিয়ার ঠিক মুখের সামনে এনে মায়া ভরা কণ্ঠে বলল, বড় হচ্ছে না কোনো তাড়াতাড়ি? পরীক্ষাটা ভালো করে দাও, খুব তাড়াতাড়ি তোমাকে সারা দিন সারা বছর শাড়িতে দেখার অধিকারটা নিজের করে নেব, তখন আর নিজেকে আটকেও রাখতে হবে না। এদিকে ফ্ল্যাটের রুমের সবকিছু অগোছালো, যেন ধস্তাধস্তির ফলে সব জিনিস এলোমেলো হয়ে আছে। আর এসবের মাঝে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একটা মেয়ে। ঠিক তখনই ছোবেন না আমায়, একদম ছোবেন না। রুমের একপাশে কোণায় ফ্লোরে বসে বারবার কথাগুলো বলতে লাগলো মিসমি, অথচ তার সামনে কেউ নেই। রুমে কেন, পুরো ফ্ল্যাটেও কেউ নেই। তবে সে শুধু তার কল্পনায় যেই জঘন্য লোকটাকে দেখতে পাচ্ছে। এই তো লোকটা এগিয়ে আসছে। মিসমি দু হাত দিয়ে নিজের মাথার চুলগুলো খামচে ধরেছে, যেন সব ছিঁড়ে ফেলবে। 2-3 দিন যাবৎ তার ডক্টরে দেওয়া ওষুধগুলো খাওয়া হচ্ছে না, এজন্য আরো বেশি খারাপ অবস্থা হয়েছে মিসমির। এমন সময় ফ্ল্যাটের বাহির থেকে দরজায় চাবি ঘুরিয়ে ভিতরে ঢুকলো মুহিব। সেদিকে তাকাচ্ছে না মিসমি, সে শুধু বিড়বিড় করেই বলে যাচ্ছে, ছুবি না, একদম ছুবি না আমায়, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো আমি, তারপর নিজে মরে যাব। মুহিব বুঝতে পারে মিসমির অ্যাটাক এসেছে। এই ব্যাপারে মিসমির বাবা মায়ের কাছ থেকেই সে শুনেছে। হ্যাঁ, মিসমির বাবা মায়ের সাথে মুহিবের যোগাযোগ আছে। মুহিব কি করবে বুঝতে পারছে না। সে তাড়াতাড়ি মিসমির কাছে গিয়ে মাথাটা এক হাত দিয়ে উঁচু করে অন্য হাতে দিয়ে জড়িয়ে ধরে, মিসমি, এই মিসমি, শুনতে পাচ্ছ? ওকে সরান, বমি পাচ্ছে আমার। এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, প্লিজ চোখ খুলে দেখো একবার। না, আছে, ও আছে, ও আবার এসেছে, এবার আমাকে পুরোপুরি শেষ করে দিবে। আমি আর সহ্য করতে পারছি না। কিছু হবে না তোমার, আমি আছি তো, তাকাও প্লিজ। মিসমি ধীরে ধীরে চোখ খুলে তাকায়। সামনে মুহিবকে দেখে একটু ভরসা পায়। মুহিব খেয়াল করে মিসমির চোখ দুটো লাল হয়ে আছে, ফর্সা মুখটা ফুলে গিয়েছে একদম। মুহিব ওকে কোলে নিয়ে খাটে শুইয়ে দেয়। মিসমি শক্ত করে ওকে জড়িয়ে ধরে। যাবেন না, আমাকে একা রেখে যাবেন না, ও আবার আসবে। কোথাও যাব না, আমি এখানেই থাকবো, তুমি আগে ওষুধটা খাও। মুহিব পকেট থেকে ওষুধের প্যাকেটটা বের করলো। আগেই কিনে রেখেছিল সে, তবে দিতে ভুলে যাওয়ায় এত কিছু হচ্ছে। নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে তার। মিসমির বাবা মা তাকে যেই দায়িত্বটা বিশ্বাস করে দিয়েছে তা সে ঠিকভাবে পালন করতে পারেনি। মিসমিকে জোর করে ওষুধ খাইয়ে বালিশে শুইয়ে দেয় মুহিব। কিছু সময় পর মিসমি স্বাভাবিক হয়। যাবেন না তো আপনি? আমি ঘুমিয়ে গেলে যাবেন না তো? ও আবার আসবে। বললাম তো যাব না, আর তুমি যেভাবে শক্ত করে জড়িয়ে ধরে আছো, হাত ছোটানোর কোনো ওয়ে নেই। মিসমি মুহিবের কথা শুনে লজ্জা পেয়ে সাথে সাথে ছেড়ে দেয়।
এতক্ষণ কি কি বলেছে, কি কি করেছে, সব ভেবে বাজে সিচুয়েশনে পড়ে যায় সে। সাথে সাথে মনের মাঝে অনেকগুলো প্রশ্ন এসে যায়। মহিবের কাছে তার ওষুধ কেন? মহিব তার ব্যাপারে এত কিছু জানো বা কি করে? এমন সময় মহিবের কথা শুনতে পায় সে। জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর না হয় কালকে দিব। আর তোমাকেও আমার কিছু জিজ্ঞেস করার আছে, তবে এখন না, কাল। এখন ঘুমাও। মিসমির ঔষধের সাইড ইফেক্টের ফলে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মহিব ফোনে মেসেজ করে সায়ান আর তৌহিদকে সব জানিয়ে দেয়, বলে নিচে সবটা ম্যানেজ করে নিতে, আর এই রুমে যেন কেউ আসতে না পারে। তারপর নিজেও মিসমির মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। এখন শুধু একটা নতুন ভোরের অপেক্ষা। এই তাসু, তোমার টয়লেটে দাও তো, মুখ মুছবো। তৌহিদের কথা শুনে বেশ বিরক্ত নিয়ে তাকায় তাসফিয়া। লোকটা কাল রাত থেকে অদ্ভুত ব্যবহার করছে। কি হলো, দাও। আপনি এই রুমে কখন আসলেন? একটু আগে এসেছে। ও রুমে সায়ান, রিত ওরা খুব জ্বালাচ্ছিল। রুমে নক করে ঢোকা উচিত ছিল। আমি অনেক সময় যাবত নক করেছে, তুমি শোনো নাই। তার উপর দরজা খোলা ছিল। দোষ কি আমার? তাসফিয়া আর কথা বাড়ালো না। লোকটার কথার চালচলন সব অদ্ভুত ঠেকেছে ইদানিং। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে তৌহিদ বলল, আমি এখনই বের হব। কে যদি এক কাপ চা এনে দিত খুব উপকার হতো। শুনেছি ছাত্ররা স্যারদের চা খোলে এক্সাম ভালো হয়। তাসফিয়া কিছু না বলে মুখ গুমরা করে চা বানাতে চলে গেলাম। নিজের রুমেও যেতে পারছে না। সেখানে নাকি আজ মহিব শুয়েছে। তবে এসবের মাঝে মিসমির কথা যেন সবাই ভুলেই গিয়েছে। মহিব চোখ খুলে দেখে অনেকটা বেলা হয়ে গিয়েছে। রাতের কথা মনে পড়তেই দেখে আশেপাশে মিসমি নেই। পুরো রুম খুঁজে, ফ্ল্যাট খুঁজে, মেয়েটা কোথাও নেই। বেশ চিন্তায় পড়ে যায় ও, কোথায় গেল মেয়েটা। এমন সময় দেখে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হচ্ছে মিসমি। কিছু সময়ের জন্য ঘরের মধ্যে পড়ে যায় ও। মিসমির ডাকে ধ্যান ভাঙে। এই শুনছেন? হ্যাঁ, কি হলো? এভাবে ডেকো না তো, মনে হয় বিয়ে করা বউ সকাল সকাল ডাকছে। মিসমি বেশ লজ্জায় পড়ে যায়, তবুও দরকারের কথাগুলো বলতে ভুলে না। আমি আমার বাড়ি যাব। কি? ঠিকানা আমার জানা আছে, আমাকে দিয়ে আসুন কষ্ট করে। তোমার বাবা মা রাগ হবেন না? হলে হবে। আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমি বাড়ি যাব, যা হবে দেখা যাবে। মহিবার কথা বাড়ালো না। তবে মিসমিকে সত্যিটা এখন বলে দিতে ইচ্ছে করছে। তবে সে বলবে না। সে চায় মিসমি তার বাবা মায়ের কাছ থেকেই সত্যটা জানুক। রাত 8টার নাগাদ দোতলা বাড়িটাতে একটা মেয়ে চুপি চুপি ঢুকছে, যেন চোর চুরি করে পালাচ্ছে। মেয়েটার কেউ নয়, স্বয়ং মিসমি নিজে। আর বাড়িটাও তার। তবে ভেতরটা ভয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রায় 3 দিন পর মেয়ে বাড়ি ফিরেছে। চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় নেওয়ার কথা। তবে এসব কিছু ভাবনাতে এক বালতি পানি ঢেলে দেয় মিসমির বাবা। মিসমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, চিরপরিচিত কণ্ঠ তাকে থমকে দেয়। ডাইনিং টেবিলে এসে খাবারটা খেয়ে যাও, তোমার মা অপেক্ষা করছে। ব্যাস এইটুকু বলেই সে চলে যায়। মিসমির যেন হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। তার বাবা এত স্বাভাবিক ব্যবহার করছে কি করে, যেন কিছুই হয়নি। আচ্ছা, সে ভুল বাড়িতে চলে আসেনি তো? না না, ভুল হয়নি। এই বাড়িতে ছোট থেকে সে বড় হয়েছে। বাড়িটা তার খুব চেনা। খাবার টেবিলে পিন পিন নীরবতা। মিসমি কিছু বলছে না, শুধু প্লেটে রাখা চিকেন স্যান্ডউইচে এক এক করে কামড় দিচ্ছে আর মায়ের দিকে তাকাচ্ছে। তার মা এত শান্ত কেন? অতি শোকে পাগল হয়ে গিয়েছে নাকি? না, পাগল হয়নি। তুমি খাবার খেয়ে বিশ্রাম নেও, তারপর সব বলছি। সবাই মিসমির মনের কথা বুঝে যায়, শুধু সেই কিছু বুঝতে পারছে না। উফ, মনোবিজ্ঞান বিষয় নিয়ে ভালোভাবে পড়া উচিত ছিল। খাবারটা কোনো মতে শেষ করে মিসমি নিজের রুমে যায়। আবার নিজের বাড়ি, নিজের রুম পেয়ে যেন দেহে প্রাণ ফিরে এসেছে। এক লাফে খাটে উঠে শুয়ে পড়ে। আহ, কি শান্তি! এমন সময় রিংটোনের আওয়াজে এদিক সেদিক তাকাতে থাকে সে। নিজের ফোনটাকে টেবিলের উপর আবিষ্কার করে। কলিজার টুকরা ফোনটাকে পেয়ে তার খুশি আর থাকে কোথায়। তবে কল এসেছে আননোন নাম্বার থেকে। কল রিসিভ করতেই ওপাশ থেকে শোনা যায়, ঠিকঠাক আছে সব? কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ও মুহিব, আপনি আমার নাম্বার তোমার মার কাছ থেকে পেয়েছি। মিসমি বেশ অবাক হলো। আচ্ছা, সবাই মিলে তার সাথে কোন খেলাটা খেলছে? মহিব ওর মাকে চেনে। মা কি জানতো মিসমি মহিবদের বাসায়? এজন্য সে কোনো চিন্তা করেনি। তবে মহিবকে তো এর আগে মিসমি চিনত বলে তার মনে পড়ছে না। একটু বারান্দায় আসো তো। আপনি এখনো লাইনে আছেন? ইস, এত কথা না বলে আসো তো। মিসমি কল কেটে দেখে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মাঝে নিচে গেটের সামনে দাঁড়িয়ে আছে মহিব। বৃষ্টিতে ভিজে পুরো বিড়াল হয়ে গিয়েছে। মিসমি তাড়াতাড়ি কানে ফোন নিয়ে বলতে লাগলো, পাগল হয়েছেন আপনি? এখনো
জাননি কেন? বৃষ্টিতে এত ভিজলে তো অসুস্থ হয়ে যাবেন। ভাবলাম যাওয়ার আগে শেষবার একবার দেখে যাই। তাই বলে এইভাবে? এখন দেখা শেষ, তাই চলে যাচ্ছি। তবে তোমার ব্যাগটা একটু চেক দিও তো। মিসমি দেখলো মহিব এখন চলে যাচ্ছে। সেও তাই রুমে এসে ব্যাগটা খুললো আর দেখলো কয়েকটা উপন্যাসের বই, চকলেট আর বড় একটা চিঠি। মিসমি পড়তে শুরু করলো। এত ঝড় বৃষ্টির মাঝে আপনার একদিন পড়াতে না আসলে হয় না স্যার? না, হয় না। কেন? তোমার দেখা হবে না তাই। কি বললেন? তোমাকে পড়ানো হবে না তাই। কেন, তুমি কি শুনলে? না, কিছু না। তাসফিয়া আর কথা বলল না। লোকটা ইচ্ছা করেই এমন করছে তা সে জানে। যতই সুদর্শন বা ভালো ছেলে হোক না কেন, তাসফিয়াকে পটানো এত সহজ নয়। তাছাড়া ছাত্রী শিক্ষক প্রেম এসব বিষয় সে কখনোই পছন্দ করেনি, করবেও না। কি হলো, ম্যাথ না করে কি ভাবছ? তহিদের কথায় তাসফিয়া তাড়াতাড়ি খাতাটা হাতে নেয়, অঙ্ক করতে থাকে। পাশ থেকে তহিদ বলে উঠে, আমি কিন্তু তোমার কাছে না হই। তহিদের কথায় চমকে উঠে বলে, হঠাৎ এই কথা বললেন যে? তাসফিয়ার কথায় মুচকি হাসে তহিদ বলে, জানিয়ে রাখলাম, শিক্ষক ছাত্রের মধ্যকার সম্পর্ক সম্মান আর শ্রদ্ধার হওয়া ভালো। এর বেশি কিছু হওয়াটা আমার পছন্দ না, তবে কাছে না হলে আলাদা ব্যাপার। তহিদ হঠাৎ আজকে এরকম বলছে তাসফিয়ার কাছে মোটেও সুবিধার লাগছে না, তাই সে জিজ্ঞেস করে, আর এসব বলার কারণ কি? তহিদ তাসফিয়ার কথাটা তোয়াক্কা না করেই নিজেই বলতে লাগলো, তবে আমার মনে হয় বিয়ের মাধ্যমে যে কোনো সম্পর্ক শুরু করাটাই ভালো। তাসফিয়া শুনেও না শোনার অভিনয় করে অঙ্কে মনোযোগ দিল। এই লোক নিজেই বকবক করছে, আবার একটু পর যদি দেখে অঙ্ক করা হয়নি তখন নিজেই চিল্লাবে। এইদিকে মিসমি তার মায়ের রুমের দরজার কাছে গিয়ে তার মাকে বলে, মা, আসবো? মেয়ের কণ্ঠ পেয়ে মিসমির মা দরজার দিকে তাকান, একটা মুচকি হাসি দিয়ে বলেন, আসো, তোমার মায়েরই রুম, এত ভদ্রতা দেখাতে হবে না। রুমের ভিতরে এসে মিসমি তার মায়ের পাশে বসে তার মাকে বলে, মা, আমি। মিসমির কথা শেষ হওয়ার আগে তার মা বলে, জানি তুমি হয়তো সব জেনে গিয়েছো। মায়ের কথা শুনে মিসমি বলে, মুহিব তার চিঠিতে সব বলেছে। তোমরা জানতে আমি ওর কাছে। এমনকি প্রথম দিন বাসে ওঠার সময় মুহিব বুঝতে পেরেছিল আমি সেই। মিসমির কথায় তার মা মুচকি হাসে, তারপরে শান্ত গলায় বলে, হ্যাঁ, ঠিক ধরেছো। আসলে মুহিবই সেই ছেলে যার সাথে আমরা তোমার বিয়ে ঠিক করেছিলাম। তবে তুমি কেন কিছু না শুনে না বুঝে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? আমরা তোমার মা বাবা, তোমার খারাপ হোক তা আমরা চাই না। মিসমি চুপচাপ বসে থাকে। মা আরো বলতে লাগলো, মুহিব ভালো ছেলে, বিয়েটা করে নাও মা আমার। ও তোমাকে খারাপ রাখবে না, তোমার উপর জোরও করবে না। তুমি এতদিন ওর কাছে ছিলে, নিজেকে প্রশ্ন করে দেখো ও কেমন ছেলে। আশা করি উত্তর পেয়ে যাবে। যদি তোমার কোনো মানা না থাকে তবে কাল বাদে পরশুই তোমাকে ওরা কাবিন করে নিয়ে যাবে। সাদামাটা ভাবেই সব করতে চাচ্ছি, বাকিটা তোমার ইচ্ছা। এদিকে তহিদ তারা দিচ্ছে রেডি হয়ে বের হওয়ার, কিন্তু তাসফিয়ার বের হওয়ার নামই নেই। তাই তহিদ আবার তারা দিয়ে ডাকে, তাসু, হয়েছে তোমার? বের হবো তো আমরা। তহিদের কথা শুনে তাড়াতাড়ি আইলাইনার দিতে গিয়ে পুরো ল্যাপটে ফেলে তাসফিয়া কিছু সময় থ হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। এদিকে তহিদ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে থাকতে শেষে ভেতরে ঢুকে দেখে তুমুল কাণ্ড। তাসফিয়া কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে। তহিদ ওর কাছে গিয়ে প্রশ্ন করে, কি হয়েছে, কান্না করছো কেন? তাসফিয়া এখন কি বলবে, সে প্রচন্ড রেগে গেছে। সে তহিদকে বলে, আপনার চিল্লাচিল্লিতে তাড়াহুড়ো করতে গিয়ে সব নষ্ট করে ফেলেছি, মেকআপ সব ধুয়ে ফেলেছি। তাসফিয়ার কথা শুনে তহিদ হা হা করে হেসে ফেলে। তার হাসি দেখে তাসফিয়া রাগে গজগজ করতে থাকে। তহিদ তাসফিয়ার দিকে তাকিয়ে হাসি থামিয়ে নরম কণ্ঠে তাসফিয়াকে বলে, ময়দা ধুয়েছো, এখানে কান্নার কি আছে? মেকআপ ছাড়ে সুন্দর লাগে। তোমরা মেয়েরা পারো বটে। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। তাসু তাও উঠছে না, বসে বসে মন খারাপ করে কান্না করছে। শেষে তহিদ বিরক্ত হয়ে একটা ধমক দিয়ে তোকে থামায়। একবার রাগ করে ইচ্ছে করছিল ওকে ছেড়েই চলে যেতে, পরে মনে পড়লো পুরো জীবন ভর এই ন্যাকামি সহ্য করতে হবে। এখনই অধৈর্য হলে কি আর হয়। সবাই এক গাড়িতে করে মিসমিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এক গাড়িতে জায়গা না হয় তহিদের সাথে তাসফিয়াকে বাইকে করে যেতে বলা হয়েছে। তাই ওর জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছে তহিদ। অনেক ভেবে চিন্তে তহিদ তাসফিয়ার হাত ধরে ওকে দাঁড় করালো, নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসালো। টিস্যু দিয়ে চোখ মুখ মুছে, হালকা পাউডার দিয়ে চোখে কাজল দিয়ে দিল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে বেবি পিঙ্ক কালার আর হোয়াইট কালারের পাথরে ঝুমকা আগে থেকেই পরা ছিল। তাসফিয়ার শাড়িটাও যে হালকা গোলাপি রঙের,
ওর খোপা খুলে চুলগুলো ছেড়ে দিল, তারপর বলে উঠল, ব্যাস, এতে অনেক সুন্দর লাগছে। এখন চলো। তাসফিয়া শুধু হা করে ওর সব কাজ দেখছিল। আয়নায় নিজেকে দেখে তাসফিয়ার বেশ ভালো লাগলো। আসলেই এই অল্প সাজে খোলা চুলে ওকে ভালো লাগছে। তহিদ আরো বলে উঠল, এখন চলো। আর একটা কথা, এইবারে লাস্ট। এরপর থেকে বাড়ির বাইরে বের হলে মাথা ঢেকে বের হবে। হিসাব কিনে দিতে বলবো তোমার ভাইকে। অবশেষে বাইকে করে দুজনে রওনা দিল। বাতাসের তালে তাসফিয়ার চুলগুলো উঠছে। তৌহিদ বারবার লুকিং গ্লাসে তাকাচ্ছে। তাসফিয়া খেয়াল করে বলে উঠে, আমাকে পরে দেখবেন, এখন ঠিকভাবে চালান বাইক, পরে দুজনকে কবরে গিয়ে দেখা করতে হবে। তাসফিয়ার কথা শুনে তৌহিদ বলে, তুমি শক্ত করে ধরে বসো। তাসফিয়া বলে, কাঁধে হাত দিয়েছি তো। যেখানে ইচ্ছা দাও, তুমি শক্ত করে ধরো। পরে চলো আবার একটু স্পিডে চালাবো, তোমার ভাইয়ের গাড়িটা ধরতে হবে। তারপর গতি কিছুটা বাড়িয়ে বাইক চালাতে থাকে। তাসফিয়াও শক্ত করে তৌহিদের বুক জড়িয়ে ধরে। তৌহিদ মুচকি হেসে মন দিয়ে বাইক চালাতে শুরু করে। রাস্তায় গাড়ি নিয়ে বের হলে সাবধান থাকাই ভালো, কারণ নাজারহাটিতে দুর্ঘটনা ঘটে। তবে একটা কানও ছেড়ে দেয়। ইস, মহিবের আর তর সইছে না। মুখে বিরক্তির আভাস ফুটে উঠেছে। বিয়ের দিনেও জ্যামে বসে থাকার মতো অসহ্য যন্ত্রণা আর কিছুতেই নেই। শহর অঞ্চলের এই এক জ্বালা। তবে কারোর সাথে রাগও দেখাতে পারছে না, গাড়িও তাড়াতাড়ি চালাতে বলতে পারছে না। না হয় সবাই মিলে গণহারে পচাতে শুরু করবে। তবুও সায়ান ছেলেটা জ্বালানো শুরু করে দিয়েছে। কিরে বন্ধু, একটু সবুর কর। সায়ানের কথা শুনে মহিব বলে, আমি আবার কি করলাম? মহিবের যে আর মন মানছে না কখন তার প্রিয় তামাককে দেখবে, এটা সবাই বুঝতে পারছে। তাই সায়ান বলে, কুল ডুড, তোর ছটফটানি তো আমাদের নজর এড়াচ্ছে না। আরে রিল্যাক্স, তোর বউ ভেগে যাবে না। বাসরও তুই ঠিক সময়ে করবি, আমরা আছি না। সায়ানের কথা শুনে গাড়িতে থাকা সবাই হেসে ফেলে। মহিব সায়ানকে উদ্দেশ্য করে বলে, চুপ থাকো, ছোটরাও আছে। এবার সায়ান বলে উঠে, হাত চুলকাচ্ছি খুব। মহিব বিরক্তি নিয়ে তাকাতে সায়ান চুপ হয়ে যায়। তার আগে বলে, ওকে ওকে, এখন দিতে হবে না। বাসর ঘরে ঢোকার আগে হাতটা ভরে দিস, তাতেই হবে। পাশ থেকে রিত বলে উঠে, ছোট ভাই ব্রাদার্সদেরও কিছু দিয়েন, বামে গরু ডানে খাসি, আমরা মুহিব ভাইকে ভালোবাসি। ওর ফালতু কবিতা শুনে মহিবের থেকেও নেহা বেশি বিরক্ত হয়। নেহা মহিবকে বলে, আর মাঝে যে একটা গাধা বসে আছে সেটা বললে না যে? নেহার কথা শুনে মহিব চিল্লিয়ে বলে উঠে, নেহার বাচ্চা, তোকে যে কষে একটা লাগাবো তখন বুঝবি। মহিবের কথায় নেহা বলে, ঘোড়ার আন্ডা। লাল বেনারসি গায়ে দিয়ে বধুর বেশে বসে আছে মিসমি। খুব লজ্জাও লাগছে তার। রাজি না হয়ে উপায় ছিল না। মহিব ছাড়া অন্য কাউকে সে বিশ্বাস করে না। আশা করছে মহিব বাকিদের মতো হবে না, তাই বিয়েতে শেষমেশ রাজি হয়ে গেল। সন্ধ্যের আগেই হয়তো সবাই এসে যাবে। তারপর চিরতরে একটা সম্পর্কের বাঁধনে আটকে যাবে সে। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মা যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, বারবার চোখের কোণে আসা পানি ফোঁটাকে লুকাতে সক্ষম হচ্ছে না, তা মিসমি জানে। আর বাবা, সে সেই যে মিসমিকে বধূরূপে দেখে অবাক চোখে তাকিয়েছিল, এরপর এই রুমে আর আসেনি। কান্না করে বুক ভাসাচ্ছে হয়তো। পাশাপাশি খাওয়া দাওয়া, আপ্যায়ন সব কিছুরই খেয়াল রাখতে হবে। ছোট করে বিয়ে হলেও অতীতে আপ্যায়ন বা মেয়েকে এটা সেটা দেওয়াতে তারা কোনো কমতি রাখতে যাচ্ছে না। একটাই মেয়ে তো। মিসমি এখন একা রুমে বসে আছে আর বারবার মহিবের দেওয়া চিঠিটা পড়ছে। কি সুন্দর লেখনী। প্রথম কবে সে মিসমির ছবি দেখেছে, কবে তার প্রতি অনুভব করছে, সব লেখা। সম্পর্কটা যে হালালভাবে শুরু করতে চায় সেসব কথা। একটা ছোট কবিতাও আছে সেখানে। মিসমি কত শতবার যে কবিতাটি পড়েছে বলা যায় না। চিঠিতে লেখা, তোমার জন্য তুরস্কের একটি ফোক কবিতা। তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার নিচে তুমি ছাতা নিয়ে হাঁটো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও, তাই আমি ভয় পাই। যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, আসলে আমি ভয় পাই মিসু, তোমাকে বারবার হারিয়ে ফেলার ভয়। প্লিজ ফিরিয়ে দিও না। এইসব চিন্তার মাঝেই দরজায় কলিং বেল বাজে। বুকের ধকপকানি বেড়ে যায়। ওরা কি এসে পড়েছে? এইদিকে তাসফিয়া তৌহিদকে ভালোবেসে ফেলেছে। এখন বলবে কি করে ভাবতে ভাবতে বলেই দেয়, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি মিস্টার তৌহিদ। তাসফিয়ার মুখের কথা শুনে তৌহিদের হাতে গোলাপের কাঁটা বিঁধে যায়। তাসফিয়া বলে, এই সাবধানে, কি হলো? আমি মনে হয় জুসের জায়গায় একটু আগে নেশা জাতীয় পানি খেয়ে ফেলেছে, তাই ভুল শুনছে। তৌহিদ আবার তার কাজে লেগে পড়ে। তাসু আর তৌহিদের উপর দায়িত্ব পড়েছে মহিবের রুম সাজানোর।
বাকিরা ওদের দরজায় আটকে রেখেছে টাকা নেওয়ার জন্য, তাই রুমে এখন শুধু ওরা দুজন। তাসফিয়া একটা তুষ্ট হাসি দিয়ে বলল, ভুল শুনেননি, ঠিকই শুনেছেন। তহিদ বলে। তবে তুমি তো তহিদ কথা শেষ করার আগে তাসফিয়া বলে, টিচার স্টুডেন্টের প্রেম পছন্দ করি না বলেছিলাম, তাই তো? মানে তাই তো মনে পড়েছে। আবার তাসফিয়া বলে, সব ক্ষেত্রে এত রোজ মানলে হয় না, বুঝলেন তো? তাসফিয়া কথা শুনে তহিদ অবাক হয়ে যায়, বলে, হঠাৎ এই অনুভূতির কারণ? তাসফিয়া বলে, আগে থেকেই হয়তো ছিল কিছুটা, বুঝতে পারিনি। আজ মিশমি ভাবি যখন কবুল বলল, তখন আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। অনেক চিন্তা আসলো মাথায়, জানেন তো। ভাবলাম আপনাকে বিয়ে করলেই ভালো হবে, পাশাপাশি বাড়ি, মাকে ছেড়ে দূরে যেতে হবে না। তার মানে নিজের স্বার্থের জন্য রাজি হয়েছে শুধু? ব্যথিত গলায় কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তৌহিদ। তাসফিয়া মুচকে এসে একটা গোলাপ নিয়ে তৌহিদের গা ঘেঁষে বসলো। তাসফিয়া ফুলটা তৌহিদের পাঞ্জাবির বুক পকেটে ঢুকিয়ে বলল, শুধু স্বার্থটাই দেখলেন, আর কিছু না? তোমাকে আমি জাস্ট বুঝতে পারছি না। বুঝতে হবেও না। আমি যে আপনাকে পছন্দ করতাম সেটা আমি নিজেও বুঝিনি। সময় লেগেছে খুব ফিল করতে। এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন, নয়তো। তৌহিদ তাসফিয়ার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসলো আর জিজ্ঞেস করলো, নয়তো কি? হ্যাঁ, আমি ছাড় অন্য কারো কথা মাথায় না অবস্থা খারাপ করে দিব একদম। এ কথা বলে দুজনেই হেসে দিল। তৌহিদ তাসফিয়ার হাতে একটা চুমু দিয়ে বলল, চলো আমরা চলে যাই, যাদের ঘর তারাই বাসর করুক, আমারটা না হয় আরো কিছুদিন পর হবে। মহিব আর মিসমিকে বাসর ঘরে রেখে যে যার মতো চলে গেছে। মহিব মিসমিকে দেখে বুঝে সে অনেক ক্লান্ত, তাই মহিব বলে, শরীরটা খুব ক্লান্ত তোমার, তাই না? এতটা পথ জার্নি করে এসেছো, যাও শাড়িটা পাল্টে এসো। মহিবের কথায় হুঁশ ফেরে মিসমির। কয়েক ঘন্টা আগেই সারা জীবনের জন্য এক বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। অতঃপর স্বাভাবিক নিয়ম মেনে মা বাবাকে ছেড়ে এ বাড়িতে আসতে হয়েছে তাকে। অনেক সময় যাবৎ এই রুমে বসেছিল মিসমি। ফুলের মোমো ঘ্রাণে যেন আলাদা নেশা লেগে আছে পুরো ঘরটায়। খুব সুন্দর করে সাজিয়েছে ওরা রুমটা। মিসমি খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছিল, তাই কখন মহিব এসেছে খেয়ালই করেনি। তাড়াতাড়ি নেমে গিয়ে সালাম করলো। মাথায় বড় সড়ো ঘুমটার কারণে কিছু দেখাই যাচ্ছে না। একটা মানুষকে আগে থেকে সে চিনে, তারপরও মুখে এত বড় করে কাপড় দেওয়া, খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। এ নাও, এগুলো পরে আসো। কেনজি, বউ মানুষ এসব পড়লে কেউ দেখে ফেললে খারাপ ভাববে। মিসমির কথা শুনে মহিব বলে, তুমি তো শাড়ি পরে শুতে পারো না, তাই নিয়ে আসলাম। সমস্যা নেই, রুমে অন্য কেউ আসবে না, সকালে উঠে শাড়ি পরে নিও। মিসমি আর কিছু না বলে গিয়ে কাপড় পাল্টে আসলো। মহিব ততক্ষণে সবকিছু রেডি করে ফেলেছে। মিসমি রুমে আসতেই সব দেখে অবাক হয়ে যায়। মহিব বলে, সারপ্রাইজ। মিসমি বলে, এসব কি মহিব? মহিব ছোট করে হাসি দিয়ে মিসমিকে বলে, তেমন কিছু না, ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট। জীবনের নতুন অধ্যায়ের শুরুটা একটু অন্যভাবে না করলে হয় নাকি? মিসমির জন্য চেয়ার টান দিয়ে ওকে বসালো মহিব। খুব ছোট্ট একটা টেবিলে মিসমির পছন্দের সব খাবারের আইটেম সাজিয়ে রাখা। ফুলের পাপড়ি দিয়ে পাশে লাভ আঁকা। ক্যালেন্ডারের আলোয় পুরো রুমটা জ্বলজ্বল করছে। মিসমির এইসব খুব ভালো লেগেছে, তবে মুখে কিছু বলল না। নাও, তোমার পছন্দের মাটন বিরিয়ানি দিয়ে শুরু করো। শুনেছি বিয়ের দিন মেয়েরা নাকি সারাদিন ঠিকভাবে কিছু খেতে পারে না। এখন খেয়ে নাও, আমি না হয় গিটারটা দিয়ে তোমাকে একটা গান শোনাই। মহিব একটা গান গেয়ে শোনালো। শ্রাবণ ধারায় আজও চেয়ে নাকি খুঁজে পাও, যে আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণও, আমার সরল রেখার চিন্তাধারায়। মিসমি একটা মুচকি হাসি দিয়ে খাওয়া শুরু করলো। আসলেই খিদে লেগেছিল খুব। খাওয়া শেষ করতেই মহিব টেবিলটা রুমের এক পাশে রেখে মিসমিকে আচমকা কোলে তুলে নিল। মিসমি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? মহিব মিসমিকে কোলে নিয়ে বলে, বিশ্বাস করো আমাকে। মিসমি মহিবকে অনেক বিশ্বাস করে, তাই বলে, অনেক বিশ্বাস করি, নিজের থেকে বেশি। তাহলে ভয় পেও না, কোনো জোর করব না, আমি ঘুমাতেই নিয়ে যাচ্ছিলাম। মিসমিকে শুইয়ে দিয়ে মহিব আবার বলল, আমাকে ধীরে ধীরে আপন করার সমস্যা নেই, তবে আমার বাড়ি আর পরিবারটাকে আপন করতে হবে খুব তাড়াতাড়ি। যখন যা লাগবে মুখ ফুটে আমাকে বলবে, ঠিক আছে? মিসমি হ্যাঁ সূচক মাথা নাড়ল। মহিব ওর আর একটু কাছে গিয়ে বলল, তাই বলে কি কিছুই পাবো না? মিসমি হেসে উত্তর দিল, কি চান? মহিব কিছু না বলে লাইট অফ করে শুয়ে পড়ল। মিসমি কিছু ভেবে মহিবের কপালে একটা চুমু দিয়ে সেও ঘুমিয়ে পড়ল। মহিব ওর কাণ্ড দেখে হাসছে। মিসমির এই বাড়িতে কোনো যেন সমস্যা না হয় সেই খেয়াল মহিব রাখবে। সে তার ওই চাচাকে, যে মিসমির এই অবস্থার জন্য দায়ী, তাকেও উচিত শিক্ষা দিয়ে জায়গা মতো পৌঁছে দিয়েছে।
অবশ্য তা সম্পর্কে কেউ জানে না, জানার প্রয়োজনও নেই। এখন সে শুধু একটা হাসি খুশি জীবন উপহার দিতে চায় মিসমিকে, একটা ছোট্ট খুশির কুড়ে ঘর। মিসমির গালে পাল্টা একটা ভালোবাসার পর সেও স্বপ্নের দুনিয়াতে ভেসে গেল।
স্যার একটা মাইয়া বাসে উঠার লাগিয়া জোর করতেছে, কি করমু? ড্রাইভারের কথায় সবার নজর যায় বাসের সামনের দিকে। ড্রাইভারের সিটের জানালার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পিছনের সিটগুলো থেকে ঠিক ভালো করে দেখা যাচ্ছে না মেয়েটাকে। সামনের দিকে সিটের একটা মেয়ে বলে উঠল, জোর করছে মানে? এটা আমাদের রিজার্ভ করা বাস, কাউকে উঠতে দিবেন কেন? পিছন থেকে একটা নরম মেয়েলি কণ্ঠ শোনা গেল। মেঘাপু, আগেই বরণ করিস না, এত রাতে মেয়েটার তো কোনো সমস্যাও হতে পারে। বেশি কথা বলিস না তো নেহা, এটা আমাদের টাকায় রিজার্ভ করা বাস, অন্য কাউকে উঠতে দিব কেন? আপু, তুমিও না, এমন জঙ্গলের পাশের রাস্তায় রাতের বেলা একটা মেয়েকে ফেলে আমরা চলে যাব? যদিও ততটা রাত হয়নি, একটু আগেই সন্ধ্যা হয়েছে, তবে রাস্তাটা শুনছান আর গ্রাম্য এলাকা, মেয়েটার তো কোনো সমস্যাও হতে পারে। রিত ভাইয়া, তুমি কিছু বলো। এমন সময় পাশের সিট থেকে রিত নামের ছেলেটি বলে উঠল, দেখ, ওর কথায়ও তো যুক্তি আছে। এমন রাস্তায় কাউকে ফেলে যাওয়াটা ঠিক হবে না। আর মেয়েটা তো একা 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 তো আর ডাকাতি করতে আসেনি। আর আমরা 5 জন আছি, কি বলিস সায়ান? মেয়েটা তো অল্প বয়সী মনে হচ্ছে, তবে এমন রাস্তায় ডাকাতরা নাকি এমন ফন্দি করে, ওদের কাছে সন্ধে রাত সব সমান। কিরে, কি করবি, কিছু ভাবলি? সায়ান নামের ছেলেটা বাসের একদম পিছে তাকিয়ে কাউকে উদ্দেশ্য করে কথাটি বলল। কেউ আর কিছু বলতে নিবে তখনই একদম সবার শেষের সিট থেকে একটা ছেলে উঠে দাঁড়ালো। তাকে দেখেই সবাই একদম চুপ, যেন তার মন্তব্যই সবাই শুনতে আগ্রহী। ছেলেটি কাউকে কিছু না বলে আস্তে আস্তে সামনে এগোতে লাগলো। বাসের দরজাটা খুলবে ঠিক তখনই বলে উঠল, আমি আগে গিয়ে কথা বলে দেখছি, ঠিক মনে হলে জানাবো। আর কেউ ভুলেও আগে দরজা খুলবে না। সবাই মাথা নাড়ালো, যেন তার কথাতেই সবাই সহমত। ছেলেটার নামতেই ড্রাইভার বাসটার দরজা লক করে দিল। একটা মেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে বাসের সামনে, হাঁটুর নিচ অব্দি একটা লং টপস, মাথাটা ঢেকে গলায় একটা ওড়না পেঁচানো, কিছু অবাধ্য চুল যেন সামনে মুখের উপর পড়েছে। আর বাতাসের বেগ সামলাতে না পেরে বেশ হিমশিম খাচ্ছে। ঠান্ডা বাতাস আর মেঘের মৃদু গর্জন জানান দিচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। চোখে মুখে মেয়েটার বেশ ক্লান্তির ছাপ, যেন অনেকটা পথ হেঁটে এসেছে। কাঁধে একটা বড় স্কুল ব্যাগ ঝুলানো, বই আছে বলে মনে হচ্ছে না। শার্টের হাতাটা ফল্ড করতে করতে ছেলেটা মেয়েটার দিকে এগোতে লাগলো। মেয়েটার যেন বেশ অস্বস্তি হচ্ছে। নাম কি আপনার? ছেলেটা ভ্রু কুঁচকে একটা ছোট প্রশ্ন ছুঁড়ে মারলো। জি, বললাম নামটা কি আপনার? মিসমি। তো মিমি কি বলতে চান বলুন? বাসটা থামালেন কেন? আমার নাম মিমি সুমি না, মিসমি। তাহলে একটু আগে মিমিসমি বললেন যে? ও বুঝেছি, আপনি হয়তো তোতলা। নিজের সম্পর্কে এমন শুনে ভরকে গেল মিসমি। একটু ভয়ে ভয়ে কথা বলছিল তাই অমন শোনালো। আর ছেলেটা ওকে একদম তোতলা বানিয়ে দিল। দেখে তো বয়সে নিজের থেকে 8 থেকে 10 বছরের বড় মনে হচ্ছে ছেলেটাকে। এটুকু কমন সেন্স নেই নাকি ইচ্ছা করেই বলল? দেখে তো ভদ্র আর যথেষ্ট ম্যাচিউর মনে হচ্ছিল। হ্যান্ডসামও বটে, অনেকের মাঝে চোখে পড়ার মতো। কেউ একজন ঠিকই বলেছিল, হ্যান্ডসাম ছেলেদের সব ব্যাপারে ভাব বেশি থাকে, একটু বেশি বুঝে ওরা। আমার সম্পর্কে প্রথম দেখাতে এত কিছু ভাববেন না মিস, আমাকে জানা এতটা সহজ না। আপনি কি আমার মনের কথা শুনতে পাচ্ছেন? নো কোশ্চেন অনলি অ্যান্সার। কি দরকার বলুন। অন্যটা গলা থেকে টেনে একটু আলগা করে নিল মিসমি আর বলতে শুরু করলো, আসলে আমি একটু বাসে উঠতে চাচ্ছিলাম, আমিও হাইওয়ের রাস্তাটায় যেতাম, বাসটা মনে হয় ওদিকেই যাবে। এখন তো সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আর কোনো বাস পাবো না, তাই আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছিলাম। রুলস নাম্বার 1, নেভার ট্রাভেল অ্যালোন ইফ ইউ আর এ গার্ল। এখন যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত আপনার, কাল তো শাহবাগে মিছিল বের করেও লাভ হতো না। বাধ্য হয়ে ট্রাভেল করছি, একটু হেল্প করলে ভালো হয়। মেয়েটাকে আরো কয়েকবার পা থেকে মাথা অবধি দেখে নিল ছেলেটা, একটা রহস্যময় হাসি দিল, তারপর বলল, আসুন, ভিতরে মেয়েরাও আছে। আমি উপরে মেয়ে হলো মনে মনে একজন ছেলে, তাই আজকের ম্যাথ এক্সাম আমি দিতে পারবো না। আমার বাসায় আসবেন না তৌহিদ স্যার? যদি আসেন তবে আপনি একটা। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। গায়ে জ্যাকেটটা জড়াতে জড়াতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল তৌহিদ। আর টুং শব্দ করে মেসেজটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। 3টা স্টার। এই চিহ্নটার জায়গায় কি হতে পারে ভাবতে লাগলো তৌহিদ। তৌহিদ কিছু একটা ভেবে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। চোখে চশমাটা পরে ছাতাটা খুলে যেই না বাড়ির গেট হতে বের হতে নিবে,
তখনই পিছন থেকে মায়ের ডাক। আজ না গেলে হয় না? বৃষ্টি হচ্ছে তো খুব, আর রাতও তো হয়ে গিয়েছে। আজ তো আরো বেশি করে যেতে হবে মিসেস তানু বেগম। আপনার বোনের বাজে মেয়েটাকে একটু সাহায্য করতে হবে। তুই পারুসও বটে, বাচ্চা মেয়ে, বেশি বকিস না আবার। চিন্তা করো না মা, তোমার বোনের মেয়েটাকে কি করে ঠিক করতে হয় তা আমি জানি। তানু আর কিছু বলে না, সে জানে তার ছেলেকে বলেও কোনো লাভ হবে না, জেদ যখন করেছে যাবেই। তৌহিদও মাথায় ছাতাটা খুলে বের হয়ে যায়। 2 মিনিটের রাস্তা, কয়েকটা বাড়ি পেরিয়ে একটা 3তলা বিল্ডিং এর সামনে থামল সে। দারোয়ান চাচাকে সালাম দিয়ে ভিতরে ঢুকলো। আরে তৌহিদ দাদা ভাই, দেহি আজকেও পড়াইতে আইছেন? কি আর করবো চাচা, এই মেয়ের খবর তো জানেনি। আমি না আসতে বই খুলেও দেখবে না, অথচ সামনে এসএসসি এক্সামের জন্য টেস্ট হবে। হ, এই কথাও ঠিক কইছ। তোমার ছাড়া তাসফিয়া দিদি ভাই কাউরে ভয় পায় না, এককেলে কাউরে না। একটা হাসি বিনিময় করে তৌহিদ 3তলার ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। কলিং বেল বাজালেও ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। বেশ কয়েকবার বিরক্ত হয়ে বাজাতেই তাসফিয়া ভয়ে ভয়ে দরজা খুলেই একটা দৌড়। তৌহিদ ভিতরে এসে দরজা লাগিয়ে দেয়। সোফায় বসে পাশের তোয়ালেটা দিয়ে গা মুছতে থাকে। এত বাতাস, ছাতা দিয়েও লাভ হয়নি কোনো, চশমার কাজটাও ভিজে গিয়েছে। তুই বাড়ির ছেলেটা কোথায়, যেখানে উপর থেকে মেয়ে হলো ভেতর থেকে একজন ছেলে? তৌহিদের কথায় কেউ সাড়া দেয় না। বাড়ির ছোট কাজের মেয়ে ঝর্ণা এসে কফি দিয়ে যায় তৌহিদকে। নেও ভাইয়া, খালাই কইছে তুমি আইলে গরম গরম কফি দিয়া যাইতে। আন্টি কোথায় রে ঝর্ণা? কই যেন গেছে। আমি এখন নিচতলায় আব্বার কাছে যাবো, যাইয়া খেতার তলে ঢুইক্কা একটা ঘুম দিব। আব্বার লগে আহার সময় দেখা হইছে? কথা বলে আসলাম। পুরো ফ্ল্যাটে কেউ নেই নাকি? তাসফিয়ার বড় ভাই কোথায়? তার শুয়াপাই আছে। আর আপনি থাকবেন এখন। মুহিব ভাই আর বন্ধুগুলো লগে কই জানি ঘুরতে গেছে কাল রাইতে, আর আহে নাই। আপনার বন্ধু আপনারা কয় নাই? ও ভুলে গিয়েছিলাম, বলেছিলাম আমাকে যেতে বলেছিলাম। বেস্ট ফ্রেন্ডকে রেখে যাবে নাকি? বেস্ট ফ্রেন্ডকে রেখে নাকি যাবে না, কিন্তু আমারও সময় কোথায় বল? কলেজে ক্লাসও তো করাতে হবে, আমি আর চাইনি। আপনি থাকেন, গেলাম আমি। ঝর্ণা চলে যায়। যাওয়ার সময় বাইরে থেকে গেটটা লক করে যায়। তৌহিদের কিছুটা অস্বস্তি হয় এতে। এই যুগে এসে কাউকে এতটা বিশ্বাস করা ঠিক না, হোক যত কাছের বা বিশ্বাসের লোক। মহিবের মা পারানো বটে। কলেজ পড়ুয়া মেয়েটার সাথে টিউশন টিচারের সাথে ফ্ল্যাটে একা রেখে নিশ্চিন্তে কাজে গিয়েছে। এর আগে কখনো এমন অবস্থায় পড়তে হয়নি তৌহিদকে। সে যেই কয়েকবার এই ফ্ল্যাটে এসেছে কেউ না কেউ থাকতো, কিন্তু আজ কেউ নেই। কেন জানি ওদের পরিবারের সবাই তৌহিদকে খুব বিশ্বাস আর ভরসা করে। বাড়ির বড় ছেলের বন্ধু, ছোট থেকে একসাথেই বড় হয়েছে, এই জন্যই হয়তো। কফির মগটা হাতে নিয়ে চুমুক দিতে দিতে তাসফিয়ার রুমের সামনে আসে সে। দরজা খোলা, তাও না ঢুকে কয়েকবার নক করে জিজ্ঞেস করে, ভেতর আসবো? অনেকক্ষণ সাড়া না পেয়ে বাধ্য হয়ে দরজাটা ধাক্কা দেয়। সাথে সাথেই খুলে যায়। তবে যা দেখে তার জন্য হয়তো সে কখনোই প্রস্তুত ছিল না। মেয়েটা তো চুপচাপ বসে আছে, কিছু জিজ্ঞেস করব? চুপিসারে কথাগুলো বলতে লাগলো সায়ান। পাশে বসা রিত কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে জবাব দিল, আরে আমরা ছেলে মানুষ, কিছু বললে ভাববে গায়ে পড়া স্বভাবের। দেখ নেহা কিছু বলে নাকি, কান খাড়া রাখ। নাম কি আপনার আপু? সহজ সরল ভাবে জিজ্ঞেস করলো নেহা। জানালার কাছ থেকে দৃষ্টি সরিয়ে মিসমি পাশে বসা নেহার দিকে তাকালো। একটা মিষ্টি হাসি বিনিময় করে জবাব দিল, মিসমি। ও, আমি নেহা। এবার ক্লাস 10-এ উঠেছি। আর ওই যে সামনের সিটে বসে মুখে মেকআপ করছে, ও আমার বড় বোন মেঘা। ও আচ্ছা। আমরা সবাই একটু গ্রামীণ পরিবেশে ঘুরতে গিয়েছিলাম, তাই নিজেদের গাড়ি রেখে বাস ভাড়া করে এসেছি। ওই যে একদম সামনের সিটে কানে হেডফোন দিয়ে ফোন স্ক্রল করছে আমার চাচাতো ভাই, সে মুহিব ভাইয়া। আমাদের সবার বড় এবং খুব প্রিয়। একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, এখন ছুটিতে আছে, তাই অভিভাবক হিসাবে সবার সাথে তাকে পাঠানো হয়েছে। তার একটা বোনও আছে, আমাদের সাথে আসেনি, সামনে এক্সাম তো তাই। আর এই যে সামনে সায়ান ভাইয়া আর রিদ ভাইয়া। নীল শার্ট পরা ছেলেটা হলো সায়ান ভাইয়া, মুহিব ভাইয়ার ফ্রেন্ড, তার সাথে জব করে। চুলে আগুন কালার করা ছেলেটা হলো রিদ ভাইয়া, আমার খালাতো ভাই, টিকটক সেলিব্রিটি, তাই চুলের এই হাল। এই তুই আবার আমাকে টিকটকার বললি?
হঠাৎ চিৎকার করে বলে উঠল হৃদ। সায়ন পাশ থেকে চিমটি কেটে থামতে ইশারা করলো। তবে হৃদের এসব দেখার সময় নেই, তার আগে নেহাকে শাসাতে হবে। একটু শখ করে চুল কালার করছে বলে মেয়েটা বারবার ওকে টিকটকার বলে, অথচ ওর ফোনে টিকটক অ্যাপসটাও নেই। তুমি আমাদের মেয়েদের কথায় কান দিচ্ছ কেন? নেহার সহজ জবাব। এটা শুনে হৃদ বলল, কান তো আর শখে দিচ্ছি না, তুই 2 মিনিটে আমাদের পুরো ফ্যামিলি হিস্ট্রি অপরিচিত কাউকে বলে দিচ্ছিস, আর আমার নামে মিথ্যা কথাও ছড়াচ্ছিস। মোটেও না, তোমার চুলের যা হাল করেছো। নেহার কথা শেষ করার আগেই হৃদ বলে, আমার চুল আমার ইচ্ছা, লাগলে আমি ন্যাড়া করে ঘুরবো, তোর কি? আর তোর বলার ধরন দেখে মনে হচ্ছে এখন আর কে কি জব করে তাও বলে দিবি। ওদের কথার মাঝে মেঘা বলল, ইস থামবি তোরা, তোদের চিল্লাচিল্লির জন্য আমার লিপস্টিকটাও নিচে পড়ে গিয়েছে। এবার যেন তর্ক করার নতুন পয়েন্ট পেয়েছে হৃদ। দেখ, তোর বোনকে সারাদিন সাজগোজ নিয়ে থাকে, স্ন্যাপচ্যাট দিয়ে পিক তুলে স্টোরি দিয়ে সবাইকে জ্বালিয়ে খায়। কিছু বললে ওকে বল, আমাকে কেন বলছিস? হৃদের কথা শুনে নেহা রেগে বলে, 100 বার বলবো, 1000 বার বলবো, তোমার এই সিঁড়ি আমার ভালো লাগে না। ও তাই না, তাতে আমার কি? তুই কিন্তু এনাফ এভরিওয়ান, আমরা প্রায় মাঝপথে চলে এসেছি। মহিবের কথায় সবাই থেমে যায়। হৃদও মুখ ফুলিয়ে বসে পড়ে। এই মেয়েটা তার পিছেই কেন লাগে তা তার জানা নেই। একজন মডেল হওয়ার সুবাদে তাকে নানান সময় নিজেকে নানানভাবে তৈরি করতে হয়, আর তাকে দেখতেও যথেষ্ট সুদর্শন লাগে। এদিকে এতক্ষণ সবার সব কথা হা করে শুনছিল মিসমি। তবে এইটুকু সময়ে কে কেমন তা যেন তার বোঝা হয়ে গিয়েছে। নেহা মেয়েটা খুব মিশো, সবার সাথে সবাই খুব ফ্রেন্ডলি। একটু সময়ের জন্য মিসমির সবাইকে খুব হিংসে লাগলো। তার কেন কোনো কাজিন নেই? তার বাবা দাদার একমাত্র সন্তান, মা অন্য ধর্মের হয়েও তার বাবাকে ভালোবেসে সব ছেড়ে চলে এসেছিল। তাই নানু বাড়ির কাউকে সে চিনে না। আপন ভাই বোনও নেই। ভাই বোন থাকলে বুঝি এমন খুনসুটি চলতে থাকে। তবে মুহিব নামের ছেলেটাকে বেশ অদ্ভুত লাগলো। কেমন চুপচাপ ছেলেটা, তাকে সবাই খুব সম্মান করে আর মানে, এটা পরিষ্কার। কিন্তু এখন মিসমির চিন্তা অন্য বিষয় নিয়ে। সে যাবে কোথায়? তার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। রাগ করে বাসা থেকে বের হয়ে এসেছে ঠিকই, কিন্তু এখন করবেটা কি? হুট করে বাবা মা বিয়ে দিতে চাওয়ায় রাগ করে বাসা থেকে বের হয়ে এসেছে। তবে সে তো কিছু চিনেও না, ফোনটাও সাথে আনেনি। তারা হয়তো খুব চিন্তা করছে। তোমার সম্পর্কে কিছু বলো। আমাদের তো সম্পর্কে তো অনেক কিছু শুনলি। তোমাকে তো মেঘের বয়সী মনে হচ্ছে, আমাদের থেকে ছোট। তুমি করেই বললাম। সামনে হতে সায়ন কথাটা বলে উঠল। মিসমিও ভদ্রতার খাতিরে বলতে লাগলো, আমি মিসমি, এবার অনার্স প্রথম বর্ষে বাংলা নিয়ে পড়ছি, পাশাপাশি টুকিটাকি লেখালেখি করি। তুমি লেখিকা? বিস্ময় নিয়ে প্রশ্ন করলো মেয়ে। প্রফেশনাল নই, তবে গতবার বইমেলায় আমার 2টো উপন্যাসের বই বের হয়েছিল। এখন অবধি সেটার জনপ্রিয়তা অনেক। তাই তো নামটি খুব বেশি পরিচিত মনে হচ্ছে। আমি সাজগোজ নিয়ে ব্যস্ত থাকলেও টুকিটাকি বই পড়ি কিন্তু। মিসমি আর কিছু বলল না, জোর করে একটু হাসলো। তবে তার চেহারায় এখনো চিন্তার ভাস স্পষ্ট। স্যার আপনি ঠিক আছেন? কথাগুলো বলতে বলতে তৌহিদের মুখে পানির ছিটে দিতে লাগলো তাসফিয়া। এত বড় জিম করা শরীরটা টেনে খাটে নেওয়া তাসফিয়ার পক্ষে সম্ভব না, তাই পানির ছিটা দিয়েই যাচ্ছে। একটু সময় পর মিট করে চোখ খুলল তৌহিদ। তৌহিদ ভাই ওরফে আমার কলেজ স্যার। স্যার ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। তৌহিদ আস্তে আস্তে চোখ খুলে তাকায়। কি হয়েছিল মনে পড়তে কিছু সময় লাগে, তারপর আচমকা উঠে বসে। উফ, কি ভয় টেনে পেয়েছিলাম। ভূতটাকে চলে গেছে। ভূত? হ্যাঁ তাসু, ঠিক ধরেছ। আমি দরজা খুলেই দেখি কালো মুখওয়ালা লাল চোখ একটা ভূত বসে আছে তোমার খাটে। আমার 27 বছর বয়সের জীবনে আমি কখনো ভূত দেখিনি। আজও দেখেননি? তাসফিয়ার কথায় তৌহিদ ভ্রু কুঁচকে তাকায়। আজকেও দেখতে পাইনি মানে? সে সাথে সাথে প্রশ্ন করে বসে। তুমি কি বলতে চাইছ? আমি মিথ্যা বলছি? না স্যার, মুখে ব্ল্যাক মাস্ক লাগিয়েছিলাম রূপচর্চা করতে। আপনি দেখে আমাকেই ভূত ভেবেছিলেন। তৌহিদ আর কিছু বলে না, লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। এদিকে তাসফিয়ারও মনটা খারাপ হয়ে গেল। সে কি দেখতে এত খারাপ? মুখটা অবশ্য এর মধ্যে ধুয়ে এসেছে সে। তৌহিদ উঠে গিয়ে টেবিলের পাশের চেয়ারে বসলো। আচ্ছা সব বাদ, এখন পড়তে বসো।
তাসফিয়া চুপ করে এখনো বসে আছে, তা দেখে তৌহিদ বলে, কি হলো, চলো। আমাকে কি মেসেজ দিয়েছো তা কিন্তু আমি ভুলিনি, তোমার ভাইয়ের কাছে পাঠাবো। না না প্লিজ, আর করব না। আসলে আপনি ওই দিন বলেছিলেন না মেয়েরা পড়াশোনা করতে বেশি ভালোবাসে, তাই বললাম। আজকের ম্যাথ এক্সামটা না দিলে হয় না, কাল পাক্কা সব কমপ্লিট করব। বেশি কথা বলবে না, আমি তোমার আত্মীয় নাকি পূর্ব পরিচিত, সে টপিক আলাদা। পড়াশোনার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। টিচার আর স্টুডেন্টের মাঝে যে বর্ডারটা থাকে সেটা মেনটেন করবে। তাসফিয়া আর কিছু বলল না। এনার সাথে তর্ক করে কোনো লাভ নেই। তাসফিয়া কোনো বেয়াদবি না করেই এত বোকা খায়। আর কলেজের মেয়েরা যে তাকে ক্লাস টিচার বানিয়ে তাকে নিয়ে কত কথা বলে, সেসব তৌহিদ কিছুই জানে না, বা হয়তো জানতেই চায় না। বান্ধবীদের মতো সেও যদি তাকে পছন্দ করত, থাপ্পড় এতদিনে একটাও নিচে পড়তো না। সবাই ওকে কত কথা বলে। সে নাকি খুব লাকি, তৌহিদের কাছে করতে পারে। লাকি নাকি পাতিলের কালি, সেটা তো তাসফিয়াই ভালো জানে। বাতাসে মিসমির চুলগুলো হালকা উঠছে, চোখে বেশ ঘুম ঘুম ভাব। তবে ঘুমালে চলবে না, রাত যেমন হয়ে এসেছে, আয়ের রাস্তাটা প্রায় শেষ হয়ে এসেছে। আয়া পড়ছি বুবুরা বাইরা, অহন নামেন বাস থেকে। ড্রাইভারের কথায় সবাই হেলে দুলে বসে। এসে পড়েছি।